পোস্টাল ব্যালট নিয়ে বিতর্ক চরমে, পুনরায় ছাপিয়ে সংশোধন চায় বিএনপি। ভিডিও ভাইরাল নিয়ে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান, তদন্তের আশ্বাস ইসির। নির্বাচনে আসন বণ্টন নিয়ে 11 দলের জটিলতা, জোটের প্রার্থী তালিকা ঘোষণা স্থগিত, দ্রুতই সমঝোতার আশা জামায়াত ইসলামী আন্দোলনের। সংসদ নির্বাচনে ঠিকমতো প্রার্থী দিতে পারেনি নতুন দলগুলো, গণ অভ্যুত্থান পরবর্তী নিবন্ধিতরা আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ, মত বিশ্লেষকদের। পর্যবেক্ষণে রাখার তাগিদ। হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল পালানোর সব পথ তৈরি করেছিল আগেই, পরিবারের ভরণ পোষণে কিনেছিলেন 65 লাখ টাকার সঞ্চয়পত্র, ডিবির জিজ্ঞাসাবাদে স্ত্রীর স্বীকারোক্তি। এবং বাংলাদেশ সহ 75টি দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের। 21 জানুয়ারি কার্যকর, সরকারি সুবিধার ওপর নির্ভরশীলতা ঠেকাতে এই পদক্ষেপ। ভোরের সময় সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। পোস্টাল ব্যালট নিয়ে শুরু হয়েছে চরম বিতর্ক। উদ্দেশ্যমূলকভাবে দাঁড়িপাল্লা শাপলা-কলি প্রতীক উপরের দিকে রাখা হয়েছে দাবি করে পুনরায় ছাপিয়ে তার সংশোধনের দাবি জানিয়েছে বিএনপি। এছাড়া পোস্টাল ব্যালট গণনার ভিডিও ভাইরাল নিয়ে ইসিকে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম। একটি দল ভোট জালিয়াতির চেষ্টা করছে বলে অভিযোগ বিএনপি নেতাদের। পোস্টাল ব্যালটের প্রতীকের অবস্থান ও বাহরাইনে পোস্টাল ব্যালটের গণনার একটি ভিডিও ভাইরাল নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। বুধবার সন্ধ্যায় গুলশানে 12 দলীয় সমমনা জোটের সঙ্গে বিএনপির মতবিনিময় সভায়ও গুরুত্ব পায় বিষয়টি। জোটের সদস্যরা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে আলাপ করেন। বৈঠক শেষে ব্রিফিং করেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বলেন, উদ্দেশ্যমূলকভাবে পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝ বরাবর রাখা হয়েছে, অন্যদিকে দাঁড়িপাল্লা শাপলাকলি উপরে রাখা হয়েছে। পুনরায় ব্যালট ছাপিয়ে প্রতীকের তালিকা সংশোধনের আহ্বান জানান তিনি। প্রথম লাইনে দাঁড়িপাল্লা আছে, শাপলা কলি আছে এবং হাত পাখা আছে, কিন্তু বিএনপির যে প্রতীক সেটা শেষ লাইনে মাঝামাঝি জায়গায়। বিষয়টা খুব স্পষ্টতই উদ্দেশ্যমূলক। আমরা মনে করি যে এটা দ্রুত সংশোধন হওয়া প্রয়োজন। বাহরাইন এবং ওমানে ব্যালট গণনার ভিডিও ভাইরালের বিষয়ে শাস্তিমূলক ব্যবস্থা নিতে ইসির প্রতি আহ্বান জানান নজরুল ইসলাম খান। বেআইনিভাবে নিজেদের পক্ষে অধিক ভোট সংগ্রহের অপচেষ্টা বলে আমরা মনে করি। এই ধরনের ঘটনার সঙ্গে যুক্তদের শাস্তি দাবি করি। এদিন দুপুরে নিজ সংসদীয় আসন নয়াপল্টনের নেতাকর্মী ও সাধারণ জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। পোস্টাল ব্যালটে অসঙ্গতি দেখা গেছে বলে অভিযোগ করে তিনি বলেন, যারা উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন মবের দায়ভার তাদেরই নিতে হবে। ব্যালট পেপারটাকে আমার মনে হয় এটা একেবারে উদ্দেশ্যমূলকভাবে করা হয়েছে, যাতে ব্যালট পেপারটা কনফিউজিং হয়ে যাবে, আইন শৃঙ্খলা পরিস্থিতিটা যাতে আরো খারাপ হয়। এই জন্য কিছু কিছু প্রার্থী উস্কানিমূলক কথাবার্তা বলছে। মহাপ্রেসি সব জায়গায় চলে না, চেষ্টা করতে পারে, তো এটার দায় ওদেরকে বহন করতে হবে। এদিকে কক্সবাজারের এক অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, বিএনপি ক্ষমতায় যেতে পারলে ঐক্যের ভিত্তিতে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করবে। জুলাই জাতীয় সনদের প্রত্যেকটি প্রস্তাব আমরা যেটা ঐক্যমতের ভিত্তিতে স্বাক্ষরিত হয়েছে সেটা আমরা বাস্তবায়ন করব, কিন্তু জুলাই সনদের বাইরে আমাদের কোনো বক্তব্য নাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সংবিধানের মূলনীতি পুনঃপ্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন বিএনপি নেতারা। মানুষের শান্তি। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। আইনের শাসনের। এদিকে নির্বাচন কমিশন বলছে, গেজেটের ধারাবাহিকতা হিসাব করে পোস্টাল ব্যালটে প্রতীক ছাপানো হয়েছে। এছাড়া পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরালের বিষয়ে তদন্ত হচ্ছে বলেও জানান ইসি সিনিয়র সচিব আক্তার আহমেদ। নির্বাচনী তোড়জোড়ের শুরু থেকে পোস্টাল ব্যালট নিয়ে ব্যাপক প্রচারণা চালিয়ে আসছিল নির্বাচন কমিশন। প্রথমবারের মতো প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার উদ্যোগ নিয়ে অনেকটাই সফলতার পথে ইসি, কিন্তু হঠাৎ পোস্টাল নিয়ে দেখা দিয়েছে বিতর্ক। বিএনপির আপত্তি, পোস্টাল ব্যালটে ধানের শীষ প্রতীক মাঝামাঝি বরাবর থাকায় ব্যালট ভাঁজ করলে প্রতীক অস্পষ্ট হতে পারে। এছাড়া দেশের বাইরে একটি ভিডিও নিয়েও শুরু হয়েছে তোলপাড়।
বুধবার সন্ধ্যায় এসব নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। জানান, গেজেটের ধারাবাহিকতা হিসাব করে পোস্টাল ব্যালটে প্রতীক ছাপানো হয়েছে। আমার যতটুকু জানা আছে সেটা হচ্ছে যে আমাদের যে গেজেটটা পাবলিশ করা হয়েছে সেই গেজেটের ধারাবাহিকতা যেভাবে আছে সেই অর্ডারেই করা হয়েছে। ভিডিও ভাইরালের বিষয়ে তদন্ত করা হচ্ছে বলেও জানান ইসির সিনিয়র সচিব। বাহরাইন পোস্ট বলেছে তারা এটা সরজমিনে তদন্ত করে জানাবে যে এইটা কেন ঘটলো। তাদের সাথে যেভাবে যে পদ্ধতিটা অনুসরণীয় ছিল সেটা করা হয়েছে কিনা, কোনো ব্যতিক্রম হয়েছে কিনা, এই জিনিসগুলো তারা আমাদের প্রকারান্তরে জানাবে। এদিকে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল শুনানির পঞ্চম দিনে নিষ্পত্তি করা হয় 100টি আবেদন। এর মধ্যে 73 জনের মনোনয়নপত্র বৈধ, 17 জন বাতিল ও 10টি স্থগিত করে নির্বাচন কমিশন। আমার আপিলটি করার পরে আজকে আমাকে যে অ্যাকসেপ্ট করেছে, তারা আমাদের সেইটা কথাগুলো শোনেন নাই এবং আমাদেরগুলা না মঞ্জুর করে দিয়েছেন। তারা হলফনামা দিয়েছে এবং আমারটা অ্যাকসেপ্ট হয়েছে। এদিকে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে ঢাকা 13 আসনে খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মামুনুল হককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ইসি। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। পোস্টাল ব্যালটের অপব্যবহারের শঙ্কা থাকলেও এক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বেশি কিছু করার নেই বলে মন্তব্য করেছেন উপদেষ্টা তৌহিদ হোসেন। জানান, নির্বাচনের সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে 15 জানুয়ারি থেকে 1 মাস অন অ্যারাইভাল ভিসা বন্ধ রাখছে ঢাকা। ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে নানা প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। আন্তঃমন্ত্রণালয় বৈঠক সহ সাম্প্রতিক নানা ইস্যুতে বুধবার গণমাধ্যমের মুখোমুখি হন পররাষ্ট্র উপদেষ্টা। পোস্টাল ব্যালট অপব্যবহারের শঙ্কা রয়েছে উল্লেখ করে তৌহিদ হোসেন বলেন, এক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বেশি কিছু করার নেই। কেউ এটাকে মিসইউজ করার চেষ্টা করবে, এটা তো অবাক হওয়ার কিন্তু কিছু নেই। আমাদের চেষ্টা করতে হবে যেন মিসইউজ না হয়, এবং যখনই কিছু জানা যাবে সেটা এনকোয়ার করা হবে। ভোট দিয়ে বাই পোস্ট পাঠাবে, কিন্তু মিশনের ভূমিকা যে খুব বেশি তা কিন্তু না। আপনারা জানেন যে নির্বাচনের সময় অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টির চেষ্টা হতে পারে। অনেকেই যারা কাম্য না ঠিক তারা এসে হাজির হয়ে যেতে পারে। এই জন্য আমরা তো ভিসা বন্ধ করছি না, ভিসা নিয়ে আসুন, যে কেউ আসতে চান, যাদের পারপাস ঠিক থাকবে তাদেরকে আমরা আসতে দেবো। রোহিঙ্গা সমস্যা সহ দেশটির সঙ্গে সংকট নিরসনে ঢাকাকে দীর্ঘ সময় প্রস্তুতি নিয়ে রাখতে হবে জানিয়ে তিনি বলেন, মিয়ানমার বাংলাদেশ সীমান্তে বাংলাদেশি হতাহতের ঘটনায় কূটনৈতিক চ্যানেলে দেশটিকে অবহিত করা হয়েছে। মাঠ পর্যায়ে কাজ করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আলটিমেটলি আরো দীর্ঘ সময়ের প্রস্তুতি নিয়েই এগোতে হবে। এখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ হচ্ছে ওদের রাষ্ট্রদূতকে ডেকে এ ব্যাপারে আপত্তি করা। বাকিটা গ্রাউন্ডে যারা আছেন তারা এক্স্যাক্টলি কি করছেন এই ঘন্টা বা একদিনের মধ্যে তথ্য আমার কাছে নেই। দেশে চীনের সামরিক ড্রোন কারখানায় স্থাপনের বিষয়ে তিনি বলেন, ঢাকা এমন কিছু করবে না যাতে কোনো দেশের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়। মিনিমাম কিছু ক্রয় করতে হবে। এগুলো কোথা থেকে করা হবে, কোন দেশ থেকে কতটা কি আনা হবে, এগুলি নিয়ে আসলে অনেক আলাপ আলোচনা হয়, এবং আমরা অবশ্যই এমন কিছু করব না যাতে করে কোনো একটি পক্ষের সাথে আমাদের সম্পর্কের অবনতি হতে পারে। আমরা একটা ব্যালেন্স বজায় রেখেই করব। গাজায় শান্তি রক্ষায় ঢাকার শর্ত পূরণ হলেই সৈন্য পাঠাবে বাংলাদেশ, তবে এখনো সিদ্ধান্ত নেয়নি সরকার, জানান তৌহিদ হোসেন। আমরা ওখানে লড়াই করতে যাব না। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনী আসন বন্টন নিয়ে জটিলতায় জামায়াত এনসিপি সহ 11 দলীয় জোটের প্রার্থী তালিকা ঘোষণা স্থগিত করা হয়েছে। তবে আসন বন্টন নিয়ে দলগুলোর মধ্যে আলোচনা চলছে বলে জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র গাজী আতাউর রহমান। তার অভিযোগ, জোটকে শক্তিশালী করার ব্যাপারে জামায়াত পরিপূর্ণ আন্তরিক নয়। তবে জামায়াতের পক্ষ থেকে সব অভিযোগ উড়িয়ে দিয়ে জানানো হয়েছে, সমঝোতার ব্যাপারে সকল দলই উদার ও আন্তরিক। নির্বাচনী আসন সমঝোতা থেকে বেরিয়ে যাচ্ছে ইসলামী আন্দোলন সহ কয়েকটি দল। এমন গুঞ্জনের মাঝেই গত সোমবার সাংবাদিকদের কাছে জামায়াত আমির ঘোষণা দেন, মঙ্গলবারের মধ্যে দৃশ্যমান হবে 11 দলের নির্বাচনী আসন সমঝোতা। তবে মঙ্গলবার এ সংক্রান্ত কোনো সিদ্ধান্ত আসেনি। পরে বুধবার বিকেলে 11 দলের পক্ষ থেকে ডাকা হয় সংবাদ সম্মেলন, কিন্তু সংবাদ সম্মেলনের জন্য নির্ধারিত সময়ের মাত্র 2 ঘন্টা আগে স্থগিত করা হয় সেটি। সবকিছু মিলিয়ে জোট শেষ পর্যন্ত থাকবে কিনা তা নিয়ে শুরু হয় নানা জল্পনা কল্পনা।
তবে সন্ধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হন ইসলামী আন্দোলন বাংলাদেশের নীতি নির্ধারণী ফোরাম। দলটির মুখপাত্র গাজী আতাউর রহমান জোট ভাঙনের গুঞ্জন উড়িয়ে দিয়ে বলেন, প্রতিকূলতা সত্ত্বেও শেষ পর্যন্ত জোট টিকিয়ে রাখতে চেষ্টা করবে তার দল। তবে প্রশ্ন তোলেন জামায়াতের আন্তরিকতা নিয়ে। সমঝোতা মানে হলো এখানে কেউ কারো উপর ডমিনেট করবে না, তাই না? কেউ কারো উপর চাপ প্রয়োগ করবে না। এখন সেই পরিবেশটা যদি থাকতো, আসন কম বেশি এটা বড় কোনো সমস্যা আমার মনে হয় এখানে থাকতো না। ঐক্যের যেই পাঠাতনটা আমরা তৈরি করেছিলাম সেটা রক্ষার জন্য আমরা চেষ্টা করব ইনশাল্লাহ। এদিকে রাতে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমিরের সঙ্গে মার্কিন শিক্ষাবিদ ডক্টর গর্ডন ক্লিংগেন স্মিথ এর নেতৃত্বে বাংলাদেশে খ্রিস্ট ধর্মাবলম্বীদের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ হয়। এই সাক্ষাৎ শেষে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের জানান, জোটের সব দল আসন সমঝোতার ব্যাপারে এখনো আন্তরিক। আমাদের মধ্যে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল এবং এখন যেটা অব্যাহত আছে। আসন সমঝোতা একটা বাস্তবিক একটা অনেক বড় বিষয়, তো এটা নিয়ে কিছু কিছু আলোচনা একটু বেশি সময় করতে হচ্ছে। দু একদিনের মধ্যে সেটা ফাইনাল হয়ে যাবে ইনশাআল্লাহ। আসন সমঝোতায় জামায়াত সর্বোচ্চ ছাড় দিতেও প্রস্তুত বলে জানান এই জামায়াত নেতা। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার অংশ নিচ্ছে ইসি নিবন্ধিত 51টি রাজনৈতিক দল। এর মধ্যে মাত্র 5টি দল 100-র বেশি আসনে প্রার্থী দিতে পেরেছেন। সবচেয়ে বেশি 293 আসনে প্রার্থী দিয়েছে বিএনপি। দ্বিতীয় অবস্থানে রয়েছে জামায়াত 276টি আসনে। আর গণ অভ্যুত্থান পরবর্তী নিবন্ধিত নতুন দলের মধ্যে সবচেয়ে বেশি 104 আসনে প্রার্থী দিয়েছে গণ অধিকার পরিষদ। আর একজন করে প্রার্থী দিয়েছে 3টি দল। গণ অভ্যুত্থান পরবর্তী নিবন্ধিত দলগুলো আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ বলে মনে করছেন বিশ্লেষকরা। কাউসারা চৌধুরী কুমুর রিপোর্ট। ইসির নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা 60টি। এর মধ্যে 8টি দল নির্বাচনে কোনো প্রার্থী দেয়নি। আর চূড়ান্তভাবে বাতিল না হলেও স্থগিত আছে আওয়ামী লীগের নিবন্ধন, অর্থাৎ এই দলটির নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। 51টি দলের 2051 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে। এসব দলের মধ্যে 37টি দল 2025 সালের গণ অভ্যুত্থানের আগেই নিবন্ধিত। আর গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে নিবন্ধন পেয়েছে 14টি রাজনৈতিক দল। মাত্র 5টি দল 100 আসনের উপর প্রার্থী দিয়েছেন। সবচেয়ে বেশি 293টি আসনে দলীয় প্রতীকে মনোনয়ন জমা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থীরা। জামায়াত দিয়েছে 276টি আসনে। আর 268 আসনে প্রার্থী দিয়ে তৃতীয় স্থানে আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এদিকে 300 আসনের মধ্যে 1টি করে আসনে প্রার্থী দিতে পেরেছে গণতন্ত্রী পার্টি, সম অধিকার পার্টি, বাংলাদেশ ন্যাপ। আর 10টির কম আসনে প্রার্থী দিতে পেরেছে 20টি রাজনৈতিক দল। বিশ্লেষকরা বলছেন, নিবন্ধন পরবর্তী সময়েও দলগুলোকে পর্যবেক্ষণে রাখা উচিত। যদি রাজনৈতিক কার্যক্রমে তারা না থাকে, নির্বাচনে অংশগ্রহণের জন্য তারা যদি অ্যাটলিস্ট 1/4 আসনেও যদি তারা না দিতে পারে, নিবন্ধন টিকায় রাখতে হলে তাদের মাঠ পর্যায়ে কার্যক্রম থাকতে হবে। কমিশন প্রতিনিয়ত তাদের মনিটর করা উচিত। শর্ত পূরণ না করার জন্য রাজনৈতিক দলগুলো নিবন্ধন বাতিল করতে পারে। কত পার্সেন্ট ভোট একটা রাজনৈতিক দল পেয়েছে সেটা দেখে ডিরেজিস্ট্রেশন করার একটা থাকলে ভালো। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে নিবন্ধিত 14টি দলের মধ্যে 104টি আসনে প্রার্থী দিয়েছে গণ অধিকার পরিষদ। 53 আসনে প্রার্থী দিয়ে দ্বিতীয় অবস্থানে থাকা এবি পার্টি। 44টি আসনে প্রার্থী দিয়ে তৃতীয় অবস্থানে আছে এনসিপি। যে নির্বাচন কমিশন, রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি দলগুলো। একটা সরকারকে সরিয়ে আরেক সরকার আসা, এইগুলি ছক বাঁধা জায়গায় চলে না। একটা ইস্যুতে কাজ করে এসে সেই ইস্যুটার বড়াতে বিপ্লব তৈরি করে কে কি কাজ করেছে সেটা আমরা এখনো জানি না। নতুন রাজনীতি দল সৃষ্টি করার মধ্য দিয়ে তারা যে ধরনের অনৈতিক রাজনীতির সূচনা করেছে, এইটা থেকে মানুষ তাদের প্রতি কোনোভাবেই, আমার মনে হচ্ছে যে মানুষ তাদের প্রতি আস্থাশীল না। এবার কোন দলের সভাপতি কিংবা সাধারণ সম্পাদক নিজের দল ছেড়ে অন্য দলের প্রতীক নিয়ে নির্বাচন করাকে রাজনৈতিক দুর্বলতা বলে মনে করছেন এই পর্যবেক্ষক। এখানে আদর্শের ভিত্তিতে কাজ চলে না। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনে বিজেপি সহ মাঠে থাকবেন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রায় 9 লাখ সদস্য। দেশের বাইরে থেকে কেউ নির্বাচন বানচালের চেষ্টা করলে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
দুপুরে চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবির প্যারেড পরিদর্শন ও কুচকাওয়াজে তিনি এই কথা বলেন। গায়ে নতুন উর্দি, চোখে স্বপ্ন নিয়ে প্যারেড গ্রাউন্ডে নবীন সেনারা নিলেন দেশের সার্বভৌমত্ব রক্ষার দীপ্ত শপথ। বুধবার সকালে চট্টগ্রামের সাতকানিয়ার বীর উত্তম মুজিবুর রহমান প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয় বিজিবির ১০৪তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ। এতে উপস্থিত রেকর্ড সংখ্যক নবীন সেনারা সশস্ত্র সালাম গ্রহণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। নবীন সৈনিকদের এই অর্জনের সাক্ষী হতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিভাবকরাও। সন্তানদের শৃঙ্খলিত কুচকাওয়াজ আর শপথ গ্রহণ দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েন তারা। দেশের উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করুক, এটা আমি চাই বাবা হিসেবে। প্রথম ব্যাচে আমার মেজো মেয়েটা আছে, এই ব্যাচে ১০৪তম ব্যাচে আমার ছোট মেয়ে আছে। অনেক কষ্ট হয়েছে আমাদের, তারপরেও আমরা অনেক কষ্ট নিয়েই ট্রেনিংটা পার করলাম। আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের ট্রেনিংটা শেষ হলো। ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিজিবি সহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য মাঠে থাকবেন বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এত বেশি রিক্রুটমেন্টের একটা মূল উদ্দেশ্য ছিল নির্বাচনটা যেন শান্তিপূর্ণভাবে, সুষ্ঠুভাবে এবং নিরপেক্ষভাবে এবং উৎসব মুখর হতে পারে। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশের বাইরে থেকে নির্বাচন বানচালের চেষ্টা হলে কাউকে ছাড় দেওয়া হবে না। আরাকান আর্মি যারা এখনো বর্ডার আছে তাদের তো আমরা এখনো বৈধতা দেই নেই, অলরেডি বাহিনী মোতায়েন আছে। সীমান্ত দিয়া যদি কেউ কোনো রকমের কোনো কিছু সৃষ্টি করতে চায় কাউকে ছাড় দেওয়া হবে না। সীমান্তে বিজিবি তৎপর রয়েছে জানিয়ে উপদেষ্টা জানান, আরাকান আর্মি অবৈধ হওয়ায় তাদের সঙ্গে যোগাযোগ নেই বাংলাদেশের। সীমান্ত নিরাপত্তা জোরদারে প্রস্তুত বিজিবির ১০৪তম রিক্রুট ব্যাচ। আধুনিক প্রশিক্ষণ শেষে দেশের বিভিন্ন সীমান্তে যোগ দিচ্ছে তারা। বিজিবি বলছে, সীমান্ত এবং দেশের যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত বিজিবির এই নতুন সদস্যরা। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, সাতকানিয়া, চট্টগ্রাম। শতাধিক গুম ও খুনের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাক্ষ্য গ্রহণ হবে ৮ ফেব্রুয়ারি। চিফ প্রসিকিউটর জানান, জিয়াউল হাসানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণে সর্বোচ্চ চেষ্টা করা হবে। এদিকে সেনা কর্মকর্তাদের আইনজীবীদের র্যাবের টিএফআই সেল পরিদর্শনের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর ৭ আগস্ট গ্রেফতার হন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখানো হয় তাকে। মামলায় সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন বলে জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এই ভিকটিমদেরকে আগে থেকে গ্রেফতার করে বনের ভিতরে নিয়ে গুলি করে হত্যা করে পরবর্তীতে সাংবাদিকদের সাথে নিয়ে গিয়ে বন্দুকযুদ্ধের অভিনয় করে ভেতর থেকে লাশগুলো বের করে এনে বলতো যে এখানে তারা ক্রস ফায়ারে মারা গিয়েছে। তবে প্রসিকিউশনের আনা অভিযোগ ভিত্তিহীন দাবি করেছেন আসামি পক্ষের আইনজীবী। শুনানিতে নিজেকে নির্দোষ দাবি করেন জিয়াউল আহসান। ওনার সমস্ত কার্যক্রম ছিল লফুল। যে অভিযোগগুলো নিয়ে আসা হয়েছে এগুলো সবগুলোই মিথ্যা এবং ভিত্তিহীন। এদিকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে প্রসিকিউশনের জব্দ করা আলামত ১ মাসের জন্য প্রদর্শনীর অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। আগামী ১ মাসের জন্য এই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে ট্রাইব্যুনালের মামলায় সিজকৃত আলামত ওখানে তারা রাখতে পারবে এবং তারা এটাকে এক্সিবিট করতে পারবে, প্রদর্শন করতে পারবে। আরেকটি গুমের মামলায় ডিজিএফআই এ দায়িত্ব পালন করা ৭ সেনা কর্মকর্তার জামিন আবেদন করা হয়েছে। এদিকে আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয় আজ। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরো থাকছে। বাণিজ্য মেলায় দেদারসে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ পলিথিন সহ একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক। সরকারের দেয়া ব্যাগ উপযুক্ত মনে করছেন না দোকানিরা, দায়সারা ক্রেতারাও। বাংলাদেশ সহ ৭৫টি দেশের জন্য অভিবাসী ভিসা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। ফক্স নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে ২১ জানুয়ারি থেকে এটি কার্যকর হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। মূলত পাবলিক চার্জ বা সরকারি সুবিধার ওপর নির্ভরশীলতা ঠেকাতেই ট্রাম্প প্রশাসনের এই কঠোর অবস্থান। যুক্তরাষ্ট্র থেকে হাসনুজ্জামান সাকির রিপোর্ট।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো ক্ষমতায় বসে যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিমালায় বড় ধরনের পরিবর্তন এনেছেন। নিয়মিতই অভিবাসন নীতিমালায় জারি হচ্ছে নতুন দিক নির্দেশনা। এরই অংশ হিসেবে এবার বাংলাদেশ সহ ৭৫ দেশের উপর ইতিহাসের সবচেয়ে বড় অভিবাসন খরগ নেমে এলো। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক নথির বরাত দিয়ে ফক্স নিউজ জানিয়েছে ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসন ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হবে। আগামী ২১ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য কার্যকর হতে যাওয়া এই তালিকায় বাংলাদেশ, রাশিয়া, ইরান, পাকিস্তান এবং আফগানিস্তানের নাম রয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে ভিসা প্রক্রিয়া স্থগিত করতে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এই কড়াকড়ির মূল কারণ হিসেবে পাবলিক চার্জ আইনকে সামনে আনা হয়েছে। সংবাদ মাধ্যমগুলো বলছে, যারা যুক্তরাষ্ট্রে এসে সরকারি আর্থিক সুবিধার উপর নির্ভরশীল হতে পারেন তাদের প্রবেশ ঠেকাতেই এই সিদ্ধান্ত। আবেদনকারীর বয়স, স্বাস্থ্যগত অবস্থা, ইংরেজি ভাষা দক্ষতা এবং আর্থিক সক্ষমতা এখন আগের চেয়ে অনেক বেশি গভীরভাবে পর্যবেক্ষণ করা হবে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের মিনেসোটায় বড় ধরনের জালিয়াতি কেলেঙ্কারির পর সোমালিয়া বিশেষ নজরদারিতে এসেছে বলে জানিয়েছে ফক্স নিউজ। সেখানে করদাতাদের অর্থে পরিচালিত সুবিধা কর্মসূচিতে ব্যাপক অপব্যবহার উদ্ঘাটন করা হয়। এই জালিয়াতি চক্র ধরা পড়ার পরেই কিছু দেশের ভিসা স্থগিতের প্রক্রিয়াটি আরও ত্বরান্বিত করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই ভিসা শুধুমাত্র অভিবাসন আবেদনকারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের নতুন এই সিদ্ধান্ত আন্তর্জাতিক ভ্রমণ, শিক্ষা ও ব্যবসায়িক কার্যক্রমে কোনো প্রভাব ফেলবে না। আমেরিকাতে ইমিগ্রেন্ট ভিসা প্রসেসিং স্থগিত হচ্ছে জানুয়ারি 21, 2026 থেকে। এখানে লক্ষ লক্ষ লোক যারা আমেরিকায় এসে পাবলিক বেনিফিট নিয়েছে, ওইগুলো তারা ভেটিং করার আগ পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দিয়েছে। যারা অনেক দিন যাবত বছরের পর বছর আমেরিকার জন্য অপেক্ষা করছেন, তাদের জন্য এটা অত্যন্ত দুঃখজনক। এর আগেও ট্রাম্প প্রশাসন 2019 সালে পাবলিক চার্জ নীতিমালা কঠোর করেছিল, কিন্তু পরবর্তীতে বাইডেন প্রশাসন তা কিছুটা শিথিল করে। এবার নতুন করে 75টি দেশের জন্য ইমিগ্রেন্ট ভিসা প্রসেসিং স্থগিত করে পুনর্মূল্যায়নের উদ্যোগ নেওয়া হলো। যুক্তরাষ্ট্রের এই নতুন নীতি ট্যুরিস্ট ও বিজনেস অর্থাৎ B1, B2 ভিসা ও স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। ইমিগ্রেশন ভিসার উপর স্থগিতাদেশের ফলে চলতি বছর 2026 সালে বৈধভাবে যুক্তরাষ্ট্রে 3 লাখেরও বেশি অভিবাসী আসতে পারবেন না, যা যুক্তরাষ্ট্রের মোট অভিবাসন ভিসার প্রায় অর্ধেক। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। শিক্ষার্থীদের রাজনীতি বিমুখ না হওয়ার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান। বুধবার বিকেলে ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, ভালো মানুষেরা যদি রাজনীতিতে না আসে তাহলে রাজনীতির দোষ দিয়ে লাভ নেই। বলেন, দেশ গঠনের দায়িত্ব শিক্ষার্থীদেরই নিতে হবে। এ সময় জনগণকে ঢাকামুখী না হয়ে বিকল্প শহরে বাসস্থান ও কর্মসংস্থানের আহ্বান জানান তিনি। আমাদের সকলকে ঢাকায় থাকতে হবে না, ঢাকা আসলেও তো এত মানুষ নিতে পারতেছে না, এটা অসম্ভব হয়ে গেছে। ফলে আমাদেরকে এখন ঢাকা থেকে বের হতে হবে। ভালো মানুষেরা যদি রাজনীতিতে না আসে, তারপরে যদি রাজনীতির মধ্যে আমরা ভালো মানুষ খুঁজে না পাই, ভালো নেতা খুঁজে না পাই, তাহলে তো রাজনীতিকে দোষ দেওয়া যাবে না। এটা খুবই জরুরি যে আমরা একটা রাজনীতি সচেতন প্রজন্ম হিসাবে গড়ে তুলি। অনেক কিছু হয়েছে 16 বছরে, আমরা পারি নাই। যখন একটা প্রজন্ম নির্ভীকভাবে দাঁড়িয়ে গেল কারণ তার বন্ধুর বুকে গুলি লেগেছে, তখনই কিন্তু আমরা পরিবর্তনটা পেয়েছি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যার প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ পালানোর সব পথ তৈরি করেছিল আগেই, একই সঙ্গে করেছিল পরিবারের ভরণ পোষণের ব্যবস্থাও। হাদি হত্যার ঠিক 1 মাস আগে এনআরবিসি ব্যাংক থেকে স্ত্রী শাহেদা পারভিন সামিয়ার নামে কিনেছিলেন 65 লাখ টাকার পারিবারিক সঞ্চয়পত্র। দেশের বাইরে পালাবে জানিয়ে স্ত্রী সামিয়াকে সেই সঞ্চয়পত্র দিয়েই পরিবার চালাতে বলেছিলেন বলে ডিবি জিজ্ঞাসাবাদে স্বীকার করেন সামিয়া। মাসুদুর রহমানের রিপোর্ট।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির হত্যার পর থেকে আলোচনায় প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ হত্যা করে ভারতে পালিয়ে নিজেকে নির্দোষ দাবি করলেও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাকে আসামি করে চার্জশিট জমা দিয়েছে ডিবি। হাদি হত্যায় ফয়সালের নাম আসার পর থেকে তার ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবের খোঁজে নামে সিআইডি। 53টি ব্যাংক হিসাবে 127 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্যের পর তার সব হিসাব আদালতের নির্দেশে অবরুদ্ধ করে সিআইডি। একই সঙ্গে এসব ব্যাংকে থাকা 65.5 লাখ টাকা বাজেয়াপ্ত করেছে সংস্থাটি। ফয়সালের এসব লেনদেনের মধ্যে 65 লাখ টাকার একটি লেনদেন নিয়ে মাঠে নামবো আমরা। খুঁজে বের করার চেষ্টা করব হাদিকে হত্যার ঠিক 1 মাস আগে কেন ফয়সাল 65 লাখ টাকার এই সঞ্চয়পত্র কিনেছিল স্ত্রীর নামে। খোঁজ নিতে এবার সেই ব্যাংকে ঢোকার চেষ্টা সময় সংবাদের। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ক্যামেরার সামনে কথা না বললেও জানান ব্যবসার কথা বলে 2023 সাল থেকে এই ব্যাংকে লেনদেন করে ফয়সাল। ওনার সাথে তো আরও অনেক পার্টিরা সবসময় লেনদেন হতো, চলাফেরা করতো। কখনো তো আমাদের কাছে মনেই হয় না যে এই ব্যক্তি ব্যাপার এরকম একটা অভিযোগ উঠতে পারে। ব্যাংক লেনদেনের তথ্য বলছে ফয়সালের প্রতিষ্ঠান অ্যাপলসফট আইটির নামের হিসাবে গত বছরের 3 নভেম্বর জমা হয়েছে 42 লাখ টাকা, যা আবার এসেছে মিডল্যান্ড ব্যাংকে থাকা তার অ্যাকাউন্ট থেকে। সেই টাকা একজন পাঠিয়েছিল পে অর্ডারের মাধ্যমে। পরে 4 নভেম্বর অ্যাপলসফট আইটির হিসাব থেকে 65 লাখ টাকা দিয়ে স্ত্রী সামিয়ার নামে সঞ্চয়পত্র কেনে ফয়সাল। ফলো দি ফ্লো অফ মানি, তারা এই প্রিন্সিপাল মেনটেন করে দেখতে পায় তার স্ত্রীর অ্যাকাউন্টে বেশ বড় রকমের টাকা লেনদেন হয়েছে ইমিডিয়েট আগে এই ঘটনার। তো সেই টাকা সিআইডির আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত ফ্রিজ করে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সামিয়াকে জিজ্ঞাসাবাদে জানতে পারে ফয়সাল দেশ ছাড়বে জানিয়ে পরিবারের জন্য এই টাকা রেখে গিয়েছিল। কেউ ঘটনার পরবর্তী সময়ে সেগুলো জানা সত্ত্বেও সেটা গোপন করেছে, আবার ঘটনার পরবর্তী সময়ে তাদেরকে পালিয়ে যেতে সহায়তা করেছে, অস্ত্র সরবরাহ করেছে কেউ, এবং অস্ত্রগুলো লুকানোর ক্ষেত্রে অনেকে ভূমিকা রেখেছে। সেগুলো আমরা বিবেচনা করেছি এবং সেই অনুযায়ী যার যার ভূমিকা সেই ভিত্তিতেই আমাদের চার্জশিটে দাখিল করা হয়েছে। ফয়সালের দেশের বাইরেও দুবাইয়ে সম্পদ থাকার তথ্য পেয়েছে তদন্তকারীরা। সে বিষয়ে তথ্য চেয়ে চিঠিও পাঠিয়েছে সিআইডি। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ব্যবসা বাণিজ্যকে সহজ করতে যা করা দরকার আগামীতে তাই করা হবে বলে ব্যবসায়ীদের আশ্বস্ত করলেন সাবেক বাণিজ্য মন্ত্রী ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আনুষঙ্গিক পণ্য সরাসরি রফতানি বাড়াতে প্রণোদনার দাবি জানায় বিজিএপিএমইএ, আর ব্যবসায়ীদের সুবিধা দেয়াই এনবিআর এর কাজ বলে জানান সংস্থাটির চেয়ারম্যান। অ্যাক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং প্রোডাক্টসের বিশ্ববাজারের আকার যেখানে $700 বিলিয়ন বেশি, সেখানে 1 কোটি প্রত্যক্ষ আর পরোক্ষ মিলিয়ে বাংলাদেশের হিস্সা মাত্র $7.45 বিলিয়ন। এই বাজার ধরতেই রাজধানীতে আয়োজন করা হচ্ছে 4 দিনব্যাপী গ্যাপ এক্সপোর, যেখানে তুলে ধরা হচ্ছে এ খাতের সক্ষমতা। বুধবার সকালে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অ্যাক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং পণ্যের সরাসরি রপ্তানি বাড়াতে প্রণোদনা চান এ খাতের উদ্যোক্তারা। 2100 ফ্যাক্টরি বাংলাদেশে এখন আমরা অ্যাক্সেসরিজ আপনার তৈরি করে টিমস প্যাকেজিং, এবং $1.6 বিলিয়ন আমরা এখান থেকে দেশের সরাসরি আপনার এক্সপোর্ট করি। হয়তো বলতে পারেন যে ক্যাশ ইনসেন্টিভ ছাড়া অন্য কিছু বলেন। এখন আমরা কি বলবো? অন্য কিছু বলতে গেলে আমরা বলতে চাই যে আমাদের বিজনেসের কস্ট, যে খরচ, ব্যবসায়িক খরচ কমাতে হবে। ব্যবসায়িক ভোগান্তি কমাতে শত ব্যবসায়ীদের আমদানি রপ্তানি কার্যক্রম সহজ করতে গ্রিন চ্যানেল সুবিধার দাবি জানান তৈরি পোশাক রপ্তানিকারকরা। বন্ডটাকে তারা সুন্দরভাবেই পরিচালিত করে আসছে, অন্তত তাদেরকে যদি আপনার গ্রিন চ্যানেল সুবিধা দেন তাহলে প্রতি বছর অনেক হয়রানি কিন্তু কমে যাবে। এ সময় এনবিআর চেয়ারম্যান জানান ব্যবসাকে গতিশীল করাই তাদের কাজ। ব্যবসা বাণিজ্যের পরিবেশ যত সহজ করা যায়, যত ভোগান্তি কমানো যায়, যত স্বচ্ছতা নিশ্চিত করা যায়, যা যা করার প্রয়োজন আমরা সবকিছু ইনশাআল্লাহ আপনাদের জন্য করব। অনুষ্ঠানে আমলাতান্ত্রিক জটিলতা ও দুর্নীতি দূর করে ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করার কথা দেন সাবেক বাণিজ্যমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ব্যক্তিখাত চালিত অর্থনীতিতে আমরা বিশ্বাস করি। আমরা চেষ্টা করব যে ব্যবসায়ীদের সাথে ব্যুরোক্রেসির ফিজিক্যাল কন্ট্যাক্ট যত বেশি কমায় আনা যায়, তাহলে করাপশন কমবে, কস্ট অফ বিজনেস কমবে। সাধারণ মানুষ যদি অর্থনীতির সুফল না পায়, ওই অর্থনৈতিক উন্নয়নের তো কোনো দরকার নেই। পৃষ্ঠপোষকতার কোনো ব্যবসা বাণিজ্য আমরা করতে দেব না আগামী দিনে। প্যাট্রোনাইজড কোনো ব্যবসা হবে না, সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ড থাকবে ইনশাআল্লাহ। বিজিএপিএমইএ আয়োজিত এই মেলা শেষ হবে আগামী শনিবার, যেখানে অংশ নিয়েছে দেশি বিদেশি 350টি প্রতিষ্ঠানের 1500টি স্টল। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরো থাকছে।
দীর্ঘদিন পড়ে থাকা কেমিক্যাল ও বিপজ্জনক পণ্য চট্টগ্রাম বন্দরকে ফেলছে বিস্ফোরণ ঝুঁকিতে। ধ্বংস করা যাচ্ছে না স্থান সংকটে সীতাকুণ্ডে জায়গা বরাদ্দ চেয়ে চিঠি। আমদানি শুল্ক কমায় বাজারে মোবাইলের দাম কমবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব। বলেন, কম দামে হ্যান্ডসেট বেচে কেনার বিষয়টি তদারকি করবে সরকার। দাবি মেনে নেয়ার পরও মোবাইল ব্যবসায়ীদের চলমান আন্দোলনকে দুর্ভাগ্যজনক বলেও মন্তব্য করেন তিনি। মোবাইল ফোনের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে হ্যান্ডসেট আমদানিতে শুল্ক 25% থেকে কমিয়ে 10% করেছে সরকার। এনবিআরের হিসেবে শুল্ক কমানোর ফলে 30,000 টাকার বেশি দামের আমদানি হওয়া প্রতিটি মোবাইলের দাম 5,500 টাকা কমবে। আর দেশে সংযোজিত 30,000 টাকার কম দামের প্রতিটি হ্যান্ডসেটের মূল্য কমতে পারে 1,500 টাকা। প্রস্তাবনা আমি ওনাদের কাছ থেকে পেয়েছি। বুধবার রাজধানীর কারওয়ান বাজারে এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব দৃঢ়ভাবে বলেন, শুল্ক কমানোর ইতিবাচক প্রভাব মোবাইল ফোনের দামে পড়বে। কম দামে হ্যান্ডসেট বিক্রি মনিটরিং করবে এনবিআর, বাণিজ্য মন্ত্রণালয় ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউর মনিটরিং মেকানিজম আছে এবং কমার্স মন্ত্রণালয়ের মনিটরিং মেকানিজম আছে, ভোক্তা অধিকার আছে। আমরা সবাইকে যদি অ্যাক্টিভেট করতে পারি, যেহেতু শুল্ক কমেছে, অবশ্যই মোবাইলের দাম কমে আসবে। এ সময় মোবাইল ব্যবসায়ীদের চলমান আন্দোলন প্রসঙ্গে ফয়েজ আহমদ তৈয়ব বলেন, তাদের দাবি মেনে আমদানি শুল্ক 10% নামিয়েছে সরকার। এ অবস্থায় আন্দোলনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। আমি সর্বোচ্চ চেষ্টা করে এটা 10% এনেছি। এটা আমি চ্যালেঞ্জ দিলাম অন্য খাতকে। অন্য খাতে যদি কেউ এটা এতটা কম পর্যায়ে আনতে পারে, আপনারা এনে আমাদেরকে দেখাবেন। দেখালে ওটাকে বেস্ট প্র্যাকটিস রেফারেন্স হিসেবে ব্যবহার করে আমি আবার এনবিআরে যাব। ব্যবসায়ীদের কাছে থাকা মোবাইল ফোনগুলোকে বৈধ করা হয়েছে। আগামী 3 মাস কোনো মোবাইল ফোন ব্লক হবে না বলেও জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। আপনাদের সবাইকে ধন্যবাদ। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। পরিবেশ দূষণের দায়ে আইন করে বাংলাদেশে নিষিদ্ধ পলিথিনের ব্যবহার। এই নিষিদ্ধ পণ্য সহ সিঙ্গেল ইউজ প্লাস্টিককে এবার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ঘটা করে নিষিদ্ধ করে বাণিজ্য মন্ত্রণালয়। অথচ মেলার চিত্র পুরো উল্টো। দেদারসে ব্যবহার হচ্ছে পলিথিন ব্যাগ। সরকারের দেয়া ব্যাগ উপযুক্ত নয় বলে দাবি দোকানিদের, আর নিজেদের নিরুপায় বলে দায় এড়াচ্ছেন ক্রেতারা। রিপোর্ট তোফাজ্জল হোসেনের। পলিথিনের ব্যাগে ভরে পণ্য নিয়ে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় হাঁটছেন ক্রেতারা। অথচ মেলা প্রাঙ্গণে এই ব্যাগ ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। দোকানীদের ঘাড়ে দায় চাপিয়ে নিজেদের দায় মুক্তি নিচ্ছেন তারা। প্লাস্টিকগুলো কিন্তু বিদেশি স্টল থেকে দেওয়া হচ্ছে, পলিথিন এগুলা নিষিদ্ধ করার জন্য এবং আমাদের বিকল্প কোনো কিছু দেওয়ার জন্য। তাদের কাছে এটা ছাড়া আর ভারী কোনো কিছু নাই। জিনিসটা ওয়েট অনেক 5 কেজির মতো। এখন দেখা গেছে আমি আবার পাটের দোকানে গিয়ে আনার কষ্ট করি। দোকানদার এটা দেওয়া উচিত, কিন্তু সবাই তো আর এটা আইনটা মানছে না। এখন এখানে যেহেতু ওনারা দিচ্ছে বা প্রশাসনের লোক আছে, ওনারাদের দেখার উচিত এটা কেন পলি দিচ্ছে। অন্যদিকে নির্দ্বিধায় পলিথিনের ব্যাগে ভরে পণ্য দিচ্ছেন বিক্রেতারা। দায় চাপাচ্ছেন আয়োজক প্রতিষ্ঠান ইপিবির কাঁধে। বলছেন, বড় পণ্য বহনের মতো জুতসই ব্যাগের সরবরাহ নিশ্চিত করতে পারেনি সরকার। এইসব নিয়ে আমরা কিছু শুনি নাই, জানিও না। আমরা যে প্রোডাক্ট ওনারা পছন্দ করতেছে আমরা ভালো করে প্যাকেজিং করেই দিচ্ছি। মেলা কর্তৃপক্ষ থেকে আমরা পরিবেশ বান্ধব ব্যাগ পেয়েছি। আর একটু বড় হলে ভালো হতো। প্লাস্টিকের আছে, আমাদের অন্য ইয়ে আছে, ওইসব ব্যাগ দিয়ে দিই। মালিক পক্ষ যদি আমাদেরকে কাপড়ের ব্যাগ দেয়, আমরা কাপড়ের ব্যাগে দেবো। মালিক পক্ষ যদি আমাকে পলিথিন দেয়, আমি পলিথিনে প্যাক করতে বাধ্য। আইন নিষেধাজ্ঞা না মানলে কি হবে? মেলা প্রাঙ্গণ জুড়ে কোথাও চোখে পড়েনি সেই সচেতনতামূলক কার্যক্রম ও তদারকি। এই দাবির সত্যতা মানলেও কেন এমন অব্যবস্থাপনা, সে বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে চাননি মেলায় থাকা আয়োজক প্রতিষ্ঠানের কেউই। এবারের আন্তর্জাতিক বাণিজ্য মেলায় সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হলেও দোকানিরা পণ্য বহনে ক্রেতাদেরকে দিচ্ছেন পলিথিন ব্যাগ। সঠিক তদারকির অভাবে এই পলিথিন ব্যাগের ব্যবহার বাণিজ্য মেলায় বন্ধ হচ্ছে না। তোফাজ্জল হোসেন, সময় সংবাদ, ঢাকা। মিয়ানমারের সংঘাতের জেরে কক্সবাজারের নাইখংছড়ি সীমান্তেও সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজেপি। জনবল বৃদ্ধির পাশাপাশি টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। এরই মধ্যে অস্ত্র ও গুলিসহ 2 যুবককে আটক করা হয়েছে। তবে তুমরু সীমান্তে মাইন পুঁতে রাখার সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে বিজিবি। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত সুজউদ্দিন রুবেলের রিপোর্টে। মিয়ানমারের অভ্যন্তরে সংঘাতের জেরে টেকনাফ সীমান্তে বেড়েছে উদ্বেগ। তাই পরিস্থিতি স্বাভাবিক রাখতে টেকনাফ সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে বর্ডার গার্ড বাংলাদেশ। টহল জোরদারের পাশাপাশি বাড়ানো হয়েছে নজরদারি।
এবার বান্দরবনের তুমরু ও ঘুন্দুম সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি। বুধবার দুপুরে গাছবুনিয়া সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে মাদকের বড় চালান পাচারের খবর পেয়ে বিজিবি অভিযান চালায়। সীমান্ত থেকে 1 কিলোমিটার ভেতরে অবস্থান নেয়ার পর 7 থেকে 8 জন সশস্ত্র চোরা কারবারি বিজিবির উপর হামলার চেষ্টা করে। এ সময় বিজিবি ধাওয়া করে 2 জনকে আটক করে ও বাকিরা পালিয়ে যায়। অরক্ষিত সীমান্তে নজরদারি বৃদ্ধি হয়েছে বলে জানায় বিজিবি। বর্ডার গার্ড বাংলাদেশ শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অস্ত্র উদ্ধারেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। যখন আমরা বিওপিগুলোকে সামনে নিয়ে যাব, তখন আমাদের যে ডোমিনেশন বা টহল কার্যক্রম সীমান্ত রাস্তা বরাবর হবে। বর্তমান অবস্থা থেকে এটার অনেকাংশে উন্নতি হবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাসী। বুধবার কক্সবাজার 34 ব্যাটালিয়ন দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে বিজিবির অধিনায়ক জানান, তুমরু সীমান্তে মাইন পুঁতে রাখার এখনও সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। আমরা এখনও সুনির্দিষ্টভাবে কোনো কিছু এরকম তথ্য পাইনি যে আমাদের এখানে তারা মাইন পুঁতে রেখে গিয়েছে। বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের 271 কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। দীর্ঘদিন ধরে পড়ে থাকা বিপুল কেমিক্যাল ও বিপজ্জনক পণ্য চট্টগ্রাম বন্দরকে আগুনের পাশাপাশি বিস্ফোরণ ঝুঁকিতে ফেললেও জায়গার অভাবে সেগুলো ধ্বংস করা যাচ্ছে না। গেল 4 বছর ধরে এসব বিপজ্জনক পণ্য ধ্বংসের জন্য সীতাকুণ্ডে 10 একর জায়গা বরাদ্দ চেয়ে চিঠি চালাচালি করছে চট্টগ্রাম কাস্টম হাউস বন্দর এবং জেলা প্রশাসন। সাক্ষাৎ টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম বন্দরে বিভিন্ন শেড এবং ইয়ার্ডে বিপজ্জনক পণ্যবাহী 371টি কন্টেনার রয়েছে। এর মধ্যে 328টি কন্টেনার পণ্য কিছুটা নিলামযোগ্য হলো, বাকি 43টি পণ্য বোঝাই কন্টেনার এবং কেমিক্যাল পুরোপুরি ধ্বংস করতে হবে। এইসব কন্টেনার এতটাই জরাজীর্ণ হয়ে পড়েছে, ফলে আগুন এবং বিস্ফোরণের ঝুঁকি বাড়িয়ে তুলছে। কিন্তু এইসব পণ্য বোঝাই কন্টেনার ইয়ার্ড থেকে সরিয়ে নিতে প্রতি মাসে রুটিন করে চট্টগ্রাম কাস্টম হাউসকে চিঠি দিয়েও কোনো প্রতিকার পাচ্ছে না বন্দর কর্তৃপক্ষ। এসব পণ্য নিলামে বিক্রি করতে কয়েক বছর আগেই কাস্টম হাউসের কাছে হস্তান্তর করা হয়েছিল। যত দ্রুত বন্দর থেকে ডেলিভারি হয় কিংবা ডিসপোজাল হয়, ততই বন্দর ঝুঁকিমুক্ত থাকে। কারণ একটা আন্তর্জাতিক বন্দর এই ধরনের ঝুঁকি নিয়ে সবসময় থাকাটা নিরাপদ না। এটা আমাদের যে বাইরের প্রিন্সিপাল বলেন এবং সর্বোপরি বিশ্বব্যাপী আমাদের যে অবস্থান, সেটাকে আরও সমুন্নত করতে হলে আমাদের এই সমস্যার থেকে আসলে উত্তরণ ঘটাতে হবে। থিনার, ক্যালসিয়াম কার্বনেট, সালফেট, সোডিয়াম সালফেট বোঝাই কন্টেনার যেমন রয়েছে, তেমনি অতি বিপজ্জনক পণ্য হিসেবে পরিচিত সালফিউরিক অ্যাসিড, জিঙ্ক অক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, মিথানল, সোডিয়াম হাইড্রোক্সাইড, ফসফরিক অ্যাসিড, ইথানল অ্যাসিটেট এবং কস্টিক সোডা বোঝাই আরও বেশ কিছু কন্টেনার পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে দীর্ঘদিন ধরে। এই অবস্থায় ডেঞ্জারাস গুডস ধ্বংসের জন্য 4 বছর ধরে চিঠি চালাচালির পর সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে 10 একর জায়গা বরাদ্দ পাওয়ার আশা করছে চট্টগ্রাম কাস্টম হাউস। জায়গাটা বরাদ্দ পেলে ডিজি গুডস নিয়ে যে ঝুঁকি রয়েছে, পরিবেশের যে হুমকি রয়েছে, সেটি আর থাকবে না এবং অন্যান্য পণ্য খুব সহজে নিলাম করা যাবে। শুধু ইয়ার্ডে বিপজ্জনক পণ্যবর্তী কন্টেনার নয়, বন্দরের অভ্যন্তরের পিসেডে 1012 প্যাকেজ কেমিক্যাল এবং বিপজ্জনক পণ্য রয়েছে, যার মধ্যে দীর্ঘদিনের পুরাতন ও ধ্বংসযোগ্য কেমিক্যালের পরিমাণ অন্তত 122 প্যাকেজ। শিল্পের কাঁচামাল হিসাবে আমদানি করা বিভিন্ন কেমিক্যাল এবং দাহ্য বস্তু জাহাজ থেকে নামানো 24 ঘন্টার মধ্যে ডেলিভারি নেওয়ার যে বিধান বন্দর কর্তৃপক্ষ চালু করেছে, সাম্প্রতিক সময়ে তা অনেকটা সফল। তবে জটিলতা বাড়াচ্ছে দীর্ঘদিন ধরে নিলামের অপেক্ষায় থাকা কেমিক্যাল এবং দাহ্য বস্তু, যেগুলো পড়ে আছে বিভিন্ন শেড এবং ইয়ার্ডে। মূলত শিল্পের কাঁচামাল হিসেবে এসব পণ্য আমদানি হলো, পরবর্তীতে ল্যাব টেস্ট সহ নানামুখী জটিলতায় খালাস প্রক্রিয়া আটকে যায়। একই সঙ্গে মামলা সংক্রান্ত দীর্ঘসূত্রিতায় নিলামও বিক্রি করা যায়নি বিদেশ থেকে আমদানিকৃত এসব পণ্য। মামলার জটিলতা, রাসায়নিক পরীক্ষার এখানে সিস্টেমের কারণে জটিলতা, নির্দিষ্ট সময় পরীক্ষা করতে পারে না এই পরীক্ষাগারে। ওইটা এখন বাইরে পরীক্ষাগারে প্রেরণ করতে গেলে দেখা যায় বিভিন্ন সমস্যা আমদানিকারকের সাথে। পর্যালোচনাকারীর যে দল, নিরপেক্ষ দলের গাফিলতিটাই আমার মনে হয় সবচেয়ে ইম্পর্টেন্ট। কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ জটিলতা ছিল, সেই জটিলতা এখন নিরসন হয়েছে।
বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে জেলা প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে। অতিদাহ্য পদার্থ সোডিয়াম নাইট্রোক্সাইডবাহী 4টি কন্টেনার 2024 সালে সিলেটে ধ্বংস করা হয়েছিল। এর বাইরে কম ঝুঁকির কেমিক্যাল এবং নষ্ট হয়ে যাওয়া পণ্যবাহী 100-এর বেশি কন্টেনার গত 1 বছরে ধ্বংস করা হয়েছে চট্টগ্রামের পতেঙ্গায়। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। তীব্র শীত ও ঘন কুয়াশায় ক্ষতির মুখে পড়েছে খুলনা অঞ্চলের বোরো ধানের বীজতলা। টানা মৃদু শৈত্যপ্রবাহের কারণে অধিকাংশ বীজতলা বিবর্ণ রূপ নিয়েছে। এতে আবাদ ব্যাহত হওয়ার শঙ্কা চাষিদের। যদিও বীজতলা রক্ষায় চাষিদের পরামর্শ দেওয়ার দাবি কৃষি বিভাগের। নিয়ামুল হোসেন কোচির ছবিতে আব্দুল আল মামুন রুবেলের রিপোর্ট। সবুজ বীজতলা এখন ফ্যাকাশে, হলদে ও লালচে। খুলনার ডুমুরিয়া উপজেলার খোরনিয়া এলাকায় অধিকাংশ বোরো ধানের বীজতলার এমন চিত্র। আবহাওয়া অফিসের তথ্য মতে গত বছরের ডিসেম্বর ও চলতি জানুয়ারি মাসে খুলনায় সর্বনিম্ন তাপমাত্রার গড় ছিল 11 ডিগ্রি সেলসিয়াস, যা গত 5 বছরের মধ্যে সর্বনিম্ন। বিশেষ করে চলতি বছরের প্রথম সপ্তাহে টানা 4 দিন ঘন কুয়াশায় ঢেকেছিল পুরো অঞ্চল। এ সময় সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ে বোরো ধানের বীজতলা। বিবর্ণ হওয়ার পাশাপাশি অনেক ক্ষেতে পচে নষ্ট হয়ে যাচ্ছে ধানের চারা। ফলে এখন পর্যন্ত মাত্র 35% জমিতে বোরো ধানের চারা রোপণ সম্পন্ন হয়েছে। অনেক কৃষক বাধ্য হয়ে নতুন করে বীজতলা তৈরির কথা চিন্তা করছেন, যা বাড়তি খরচ ও সময়ের ঝুঁকি তৈরি করছে। এতে বোরো আবাদ পিছিয়ে পড়ার আশঙ্কাও করছেন তারা। বীজতলার চারা নষ্ট হয়ে গেলে আমরা বড় ধান রোপণ করব কিভাবে, এটাই হচ্ছে সবচাইতে কৃষকের এখন দুশ্চিন্তার একটা বিষয়। গোড়ায় কুয়াশাটা যায় তখনই শিকড়টা নষ্ট হয় এবং গাছগুলোও নষ্ট হতে থাকে। পাতা 3 থেকে 4 আঙ্গুল বেশি লম্বা আছে না, এখন পাতাটা আস্তে আস্তে বসে যাচ্ছে। পোকামাকড় লাগছে, পাতা লাল হয়ে গেছে। যদিও কৃষি অধিদপ্তর বলছে শীত ও কুয়াশাজনিত ক্ষতি পুষিয়ে নিতে কৃষকদের নিয়মিত পরামর্শ ও প্রয়োজনে চারা দিয়ে সহায়তা করা হচ্ছে। বীজতলা ঢেকে রাখা পলিথিন দিয়ে, আন্ডারগ্রাউন্ডে যে সেচ আছে সেই সেচ দিয়ে সেচ দেওয়া। এছাড়াও যদি কোনো কৃষক ভাইয়ের যদি বীজতলা সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়ে যায়, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, বীজপাতও দিয়ে তাদেরকে সহযোগিতা করতে পারবো। চলতি বছর খুলনা জেলায় 66,000 হেক্টর জমিতে 3 লাখ মেট্রিক টন বোরো ধানের উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। বেলা বাড়ার সাথে সাথে রোদের মাত্রা বেশি থাকলেও উত্তরের হিমেল বাতাসে রাজশাহীতে তীব্র শীত অনুভূত হচ্ছে। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মওদুদ রানা। সরাসরি যাচ্ছি তার কাছে। রাজশাহীতে টানা শৈত্যপ্রবাহ ছিল এবং এখন কিছুটা তাপমাত্রা বেড়েছে। আমরা যেটি দেখেছি যে গত 31 ডিসেম্বর থেকে রাজশাহী অঞ্চলের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ এবং পরে মাঝারি শৈত্যপ্রবাহ প্রবাহিত হয় এবং এ সময় রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 7 ডিগ্রি সেলসিয়াস। এরপর গত দুদিন তাপমাত্রা কিছুটা বেড়েছে এবং আমরা দেখেছি যে 11 ডিগ্রি সেলসিয়াস এবং 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পেয়ে হয়েছে এবং সেক্ষেত্রে আমরা যেটি দেখেছি যে কুয়াশা কিছুটা কমেছে এবং দিনের যে শুরুর ভাগ অর্থাৎ সকালেই সূর্যের দেখা মেলে। তাপমাত্রার খুব বেশি আসলে হেরফের না হলেও মানুষ কিছুটা উষ্ণতা পাচ্ছে এবং যার ফলে আমরা যেটা দেখছি যে যেহেতু কুয়াশা কম এবং সেই কারণে উত্তরের যে হিমেল হাওয়া সেটি রয়েছে, যার ফলে বেশ শীত অনুভূত হচ্ছে। আমরা আজকে আবহাওয়া অফিসের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং তারা বলছেন যে কুয়াশা আজকে কিছুটা কম এবং 10 কিলোমিটার দূরের যে দৃষ্টি সীমা সেটি রয়েছে এবং গাড়ি চলাচল করছে। তারপরেও আমরা সড়কগুলোতে দেখছি হেডলাইট জ্বালিয়ে গাড়ি চলছে। অন্যান্য দিনের তুলনায় আজকে কুয়াশা কম এবং যারা কর্মজীবী মানুষ এবং সকালে ওঠেন এবং যারা কায়িক পরিশ্রম করেন তারা কিন্তু এরই মধ্যে উঠেছেন এবং যারা এখানে কাজের সন্ধানে আসেন নগরীতে অন্যান্য জায়গা থেকে তারাও আসছেন। তারা যেটি বলছেন যে গত 15 দিনের যে শীত, সেই শীতে তাদের আয় কমেছে, তাদের যে কর্মঘণ্টা সেটি কমেছে। অন্যদিকে যারা ছিন্নমূল মানুষ বা যারা বস্তিতে বসবাস করেন তারা এই শীতের সাথে তাদের যে অবর্ণনীয় কষ্ট সেটি রয়েছে। তারা যেটি বলছেন যে
অন্যান্য বছরগুলোতে উষ্ণতার জন্য, শীত নিবারণের জন্য বিভিন্ন প্রশাসন সহ বিভিন্ন মহল থেকে তাদের যে গরম কাপড় বিতরণ করা হয়, এবার কিন্তু সেটি করা হয়নি এবং একই সাথে তাদের কাজের সুযোগ কম থাকায় তারা কিন্তু নিদারুণ কষ্টে রয়েছে। আমরা গ্রাম অঞ্চলগুলোতে খোঁজ নিয়েছিলাম, তারা যেটি বলছেন যে শহরের থেকে তুলনায় এবার গ্রামগুলোতে শীতের যে অনুভূতি বা প্রকোপ সেটি অনেক বেশি ছিল এবং এখন যেহেতু বীজতলা রয়েছে, বেশ কয়েকদিন ধরেই ঘন কুয়াশা ছিল এই অঞ্চলে এবং তার ফলে বীজতলাও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে গত দুদিনের যে আবহাওয়া সেটিতে তারা বলছেন যে তাদের ভোগান্তি কিছুটা কমেছে। তারা বলছেন যে সকালেই আসলে সূর্যের দেখা মেলে এবং বিকেল পর্যন্ত সূর্যের উপস্থিতি থাকে, যার ফলে যে ঘন কুয়াশা, সেই ঘন কুয়াশার সেই প্রভাব সেটি কিছুটা কমেছে এবং একই সাথে যেহেতু সূর্যের উত্তাপ রয়েছে, দিনের এবং রাতের যে তাপমাত্রা সেটা কিছুটা বৃদ্ধি পেয়েছে, যার ফলে যে শীতের যে প্রকোপ বা যেটিকে আমরা বলি যে হাড় কাঁপানো শীত, সেই অনুভূতি সেটা কিছুটা কমেছে, যার ফলে সাধারণ মানুষের মধ্যে যে কর্মচঞ্চলতা এবং কর্মকাণ্ডে অংশগ্রহণের সেটি আসলে বেড়েছে। আমরা সাধারণ মানুষের সাথে কথা বলছিলাম, তারা যেটি বলছেন যে এই যখন শৈত্যপ্রবাহ রাজশাহী অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল, সে সময় সূর্যের আলো এবং ঘন কুয়াশা থাকার কারণে কাজের যে ব্যাঘাত হচ্ছিল সেটি কিন্তু গত 2-3 দিনে তারা অনেকটা পুষিয়ে নিয়েছেন এবং হাসপাতালগুলোতে শিশু এবং বৃদ্ধরা যে ঠান্ডাজনিত রোগ, সেই রোগের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। একই সাথে ডায়রিয়া রোগী হাসপাতালে সেটিও বৃদ্ধি পাচ্ছে। চিকিৎসকরা বলছেন যে শীতে খুব সকালে এবং রাতে বাইরে না থাকাই ভালো এবং তারা বলছেন যে সে সময় শিশু এবং যারা বৃদ্ধ রয়েছে তাদের উষ্ণতার সাথে আসলে রাখার চেষ্টা করতে হবে। এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহীতে। যশোরে বাড়ছে সরিষার আবাদ, উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা কৃষকদের। ভোজ্য তেলের নির্ভরতা কমাতে সরিষা চাষে কৃষকদের সহযোগিতার আশ্বাস কৃষি বিভাগের। আবুল কালাম আজাদের ছবি ও জুয়েল মৃধার তথ্য নিয়ে রিপোর্ট। হলুদ সাজে সেজেছে ফসলের মাঠ। গত বছরের চেয়ে এবার সরিষার আবাদ হয়েছে বেশি। উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা যশোরের কৃষকদের। কম খরচে বেশি লাভ হওয়ায় রবি শস্য সরিষা চাষে আগ্রহ বেশি। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় এবং পোকামাকড়ের আক্রমণ কম হওয়ায় ফলন হয়েছে ভালো। জেলার 8 উপজেলার 27,860 হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। আমাদের এই মাটিটা ধান কাটার পরে পড়ে থাকে, তা আমাকে লাভজনক হবে বলে আমরা সরিষা চাষ করেছি। 33 শতকে 2 বিঘা জমি চাষ করেছি। সরিষা এবছর দেখা যাচ্ছে খুব ভালো, বাম্পার ফলন হবে আশা করা যায়। 5-7 বছর ধরে সরিষার চাষ করতেছি। এখন আগে করতাম দেশি, এখন করি বাড়ি 14। কৃষকদের উৎসাহ প্রদান করে এবং প্রণোদনা বাস্তবায়নের মাধ্যমে 180 হেক্টর সরিষা আবাদ বৃদ্ধি করা হয়েছে। ভোজ্য তেলের আমদানি নির্ভরতা কমানোর পাশাপাশি কৃষকের অর্থনীতি সমৃদ্ধিতে সরিষার আবাদ জুড়ে নেই। কৃষকদের সব ধরনের সহযোগিতার আশ্বাস কৃষি বিভাগের। মাঠ পর্যায়ে আমরা সবসময় কৃষকদের পাশে আছি, যেন কোনো ধরনের শীতের কারণে বা কোনো ধরনের রোগ পোকামাকড়ের আক্রমণ সরিষাতে না আসে। কৃষকদেরকে সহযোগিতা করছি, পরামর্শ দিয়েছি। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় 33,432 মেট্রিক টন সরিষা উৎপাদনের আশা করা হচ্ছে। সময় সংবাদ, যশোর। অপার সম্ভাবনা থাকলেও গাছিদের অভাবে সংকটে সাতক্ষীরায় খেজুর রস। গাছ কাটা ও রস সংগ্রহে পরিশ্রম অনুপাতে আয় কম, তাই অনেকেই এ পেশা থেকে দূরে সরে যাচ্ছেন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, খেজুর গাছের সংখ্যা বাড়ানো এবং এই শিল্পকে বাঁচাতে প্রশিক্ষণ দেয়া হবে। মমতাজ আহমেদ বাপির পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। শীত এলে আবহমান গ্রাম বাংলার খেজুরের রস আর গুড়ের গ্রানের মুখর হয়ে ওঠে চারপাশ। কিন্তু সাতক্ষীরায় বদলে যাচ্ছে সেই চিত্র। সারি সারি খেজুর গাছ থাকলেও গাছিদের সংকটে ব্যাহত হচ্ছে রস সংগ্রহ। কেউ কেউ বংশীয় ঐতিহ্য ধরে রাখলেও অনেকে এখন শহরমুখী। গাছিরা জানান, খেজুর গাছ কাটা ও রস সংগ্রহে পরিশ্রম অনুপাতে আয় কম, তাই অনেকে এই পেশা থেকে দূরে সরে যাচ্ছেন। এখন খেজুর গাছ খুব কম পাওয়া যাচ্ছে, গেলে এখন রস হলো আগের মতো রস আছে ঠিকই, কিন্তু গাছ নেই দেশে। আগে যারা কাটতো তারা বয়সে যাওয়ার কারণে, কষ্টের কারণে এখন আর কাটে না। এর জন্য কেউ গাছ তুলতে যায় না, তো এবছর একজনের ডেকে নিয়েছে, গাছটা তুললাম। এদিকে রস সংকট ব্যাহত হচ্ছে গুড় উৎপাদন। এতে বসতবাড়িতে নেই পিঠাপুলির উৎসব। শীতের সময় আমাদের এই খেজুরের প্রচুর ছিল, এখন আর এই শিল্পী টিল্পি পাওয়া যায় না কাটার। এখন সেসব হয় না, আর এখন রস নেই, গুড় নেই,
সেসব কোনো কি সুস্বাদু লাগতো। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে খেজুর গাছের সংখ্যা বাড়ানো ও এই শিল্পকে বাঁচাতে যুবকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। যুবক শ্রেণীর যারা বেকার তাদেরকে প্রশিক্ষিত করে এই খেজুর গাছ থেকে রস সংগ্রহের দিকে তাহলে বাংলাদেশের যেমন গুড় এবং চিনির চাহিদা পূরণ হবে। কৃষি বিভাগের তথ্য মতে সাতক্ষীরায় লক্ষাধিক খেজুর গাছ রয়েছে, যা থেকে 2000 মেট্রিক টন গুড় পাওয়া সম্ভব। কিন্তু বর্তমানে খেজুরের রস সংগ্রহ অর্ধেকে নেমে আসায় চাহিদা পূরণ হচ্ছে না। সময় সংবাদ, সাতক্ষীরা। দস্যুদের দৌরাত্মে আবারও নিরাপত্তা ঝুঁকিতে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন। বনকেন্দ্রিক জীবিকা সংকটে পড়ার পাশাপাশি পর্যটক অপহরণের ঘটনাও ঘটছে। একাধিক দস্যু দল সক্রিয় থাকলেও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা সন্তোষজনক নয় বলছেন সংশ্লিষ্টরা। এ অবস্থায় আইনের প্রয়োগ এবং দস্যুদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে উদ্যোগের দাবি বিশেষজ্ঞদের। নিয়ামুল হোসেন কোচির ছবিতে তানজিম আহমেদের রিপোর্ট। অস্ত্রে সজ্জিত দস্যু দল ঘুরছে সুন্দরবনে। এই চিত্র এখন নিয়মিত হয়ে পড়েছে এ ম্যানগ্রোভ বনে। বছর জুড়ে সুন্দরবনের উপর নির্ভরশীল জেলে, মৌয়াল ও বনজীবীরা অপহরণ, মুক্তিপণ আদায়, নৌকায় হামলা ও ডাকাতির শিকার হন। স্থানীয় জেলেদের অভিযোগ, বছরের শুরু থেকেই সুন্দরবনের শরণখোলা, দাকোপ, কয়রা, মোংলা সহ বন সংলগ্ন বিভিন্ন এলাকায় বনদস্যুদের তৎপরতা বাড়তে থাকে। বনে কাজে গেলে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা আদায় করে দস্যুরা। টাকা না দিলে আটকাই রাখে। বাধা যাইতে পারি না ডাকাতির জন্য, আর দ্বিতীয় কথা আমি বাধায়ও যাইনি। ডাকাতির মনে করেন তাকে 2000 দিতে গেলে 3 গ্রুপ থাকলে 6000 টাকা দেওয়া লাগে। 2000 টাকা হয়, 2000 টাকা সংসারটা চলে যায়। ডাকাতি ধরতে পারলে এই টাকাটা আর থাকে না। সম্প্রতি পর্যটক অপহরণের ঘটনাও ঘটেছে। বনের কোল ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট সংশ্লিষ্টরা আইন না মেনে বনের বিভিন্ন কালে পর্যটকদের নিয়ে যাওয়া অপরাধ বলছে বন বিভাগ। যদিও বিচ্ছিন্ন ঘটনা দাবি করে রিসোর্ট মালিক সমিতি বলছে, দায় চাপানোর সংস্কৃতি থেকে বেরিয়ে নিরাপত্তা নিশ্চিত ও ট্যুরিজমের বিকাশে প্রয়োজন সরকারি উদ্যোগ। 40-50 মিনিটের একটা রাইডের জন্য গেস্ট, সেটা দেশি গেস্ট হোক বা বিদেশি গেস্ট হোক, তারা কিন্তু পে করতে চায়। কিন্তু গভর্নমেন্ট এখনো সেই স্ট্রাকচারই তৈরি করে নাই যেই স্ট্রাকচারে আমরা আসলে লিগালি পে করে এখানে ঢুকতে পারবো। তবে বন বিভাগ বলছে, সার্বিক নিরাপত্তার বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বিত সহযোগিতা প্রয়োজন। আর কোস্টগার্ড বলছে, পরিকল্পনার পাশাপাশি সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই। আমাদের উপদেষ্টা মহোদয় একসাথে মিটিং করেছেন এবং কথা আছে যে এবারও তারা নির্মূল করবেন। কাজে তারা সক্রিয় রয়েছেন, আমরা তাদের সাথে রয়েছি এবং আমরা যেই কোনো সহযোগিতা হোক এটি আমরা তাদের জন্য তাদের সাথে করছি। সুন্দরবনের দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ কোস্টগার্ডের জনবল বৃদ্ধি, কৌশলগত অবস্থান নতুন স্টেশন স্থাপন, দ্রুতগামী স্পিডবোট সংযোজন এবং আধুনিক ড্রোনের মাধ্যমে নজরদারি বৃদ্ধি করা অতীব প্রয়োজন। এদিকে দস্যুদের একটি অংশ বলছে, স্বাভাবিক জীবনে ফিরতে চাইলেও সামাজিক বঞ্চনা, কর্মসংস্থান না থাকা ও মামলার ভয়ে বনকেন্দ্রিক অপরাধ বেছে নিয়েছেন তারা। বাঘের ভয়, কুমিরের ভয়, প্রশাসনের ভয়, ঘুম নেই, কোনো কিছু নেই। এই জীবনে শান্তি যে একটা জিনিস আছে, তা মানুষ দুনিয়ায় টাকা আয় করে কি শান্তির জন্য? সে শান্তি তো নেই, টাকা কি করব? টাকা তো আমার কবরে যাবে না। বন বিভাগ ও কোস্টগার্ডের তথ্য মতে সুন্দরবনে বর্তমানে 8 থেকে 12টি দস্যু দল অপরাধ কর্মকাণ্ডে জড়িত। এসব দলে সদস্য আছে শতাধিক। দস্যুমুক্ত সুন্দরবন গড়তে আইনের কঠোর প্রয়োগ যেমন জরুরি, তেমনি জরুরি দস্যুদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা। এ বন নিরাপদ না থাকলে সংকটে পড়বে দেশের পর্যটন খাত থেকে শুরু করে বনের উপর নির্ভরশীল মানুষের জীবন জীবিকা। বিপন্ন হবে প্রাণ প্রকৃতি। সুন্দরবন থেকে তানজিম আহমেদ, সময় সংবাদ। পৌষের বিদায় বেলায় আকাশ জুড়ে রঙের মেলা আর তারুণ্যের উন্মাদনা। পুরান ঢাকার সাকরাইন যেন শুধু উৎসব নয়, এক পশলা নস্টালজিয়া। নাটাই সুতার টানে কৈশোরের সেই দুরন্তপনা ফিরে এসেছে অলিতে গলিতে। প্রতিটি ছাদ যেন এক একটি উৎসবের মঞ্চ, যেখানে আড্ডা আর ঐতিহ্যের মিশেল ঘটেছে। পৌষের বিদায় আর মাঘের আবাহনে রঙিন ঘুড়ির দখলে পুরান ঢাকার আকাশ। হরেক রঙের ঘুড়ির কাটাকাটিতে শুরু হয় সাকরাইনের মূল আমেজ। শত বছরের ঐতিহ্য আর তারুণ্যের উদ্দীপনায় বুড়িগঙ্গা তীর ছাপিয়ে এক উৎসবের আমেজে শৈশব আর বার্ধক্য এক সুতোয় মিলেছে পুরান ঢাকার অলিগলি থেকে শুরু করে প্রতিটি বাড়ির ছাদে। বড় ছোট সবাই ঘুরে উড়ায়, আমাদের আপুরা আন্টিরা সবাই ছাদে আসে, একসাথে আমরা ঘুরে উড়াই। সাকরাইন হইতাছে গিয়া মনে করেন যে এটা শুধু একটা উৎসব না, এটা হলো আমাকে মনে করেন পুরান ঢাকার গর্ব, ঐতিহ্য
যখন আমরা ছোট ছিলাম এটা আরো বড় সড়ো করে হতো, খাওয়া দাওয়ার আয়োজন হতো, তখন ছাদগুলো আরো নিচু নিচু ছিল, এক ছাদ থেকে আরেক ছাদে দৌড়ে দৌড়ে লাফায় লাফায় যাওয়া যেত। এখন তো ওটা ছাদ উঁচু হয়ে গেছে, কিন্তু মানুষের সেই আগের আমেজটা আর কি নাই। বেলা গড়িয়ে সন্ধ্যা নামলেই নীল আকাশকে ছাপিয়ে প্রাধান্য পায় আলোকসজ্জা। পরিবার বন্ধু বান্ধবকে নিয়ে এ আয়োজন ভ্রাতৃত্বের বন্ধনকে দৃঢ় করছে বলেই মত তরুণদের। মিলন মেলা হয়, যেমন আমরা সকল বন্ধুরা যেমন একসাথে রয়েছি, আমরা সকলে মিলে একটা পার্টি অ্যারেঞ্জমেন্ট করি। সাকরাইন অনুষ্ঠানটা আর এই নাচ গান এইটা আসলে মূলত মজার জন্য আমরা করে থাকি। সকালবেলা এনজয় করছে, ঘুরডি উড়ানো হয়েছে, লাস্টে আইসে একটু মন একটু হালকা করার জন্য, এনজয় করার জন্য আমরা এই ডিজে পার্টিটা করে থাকি। প্রবীণরা মনে করেন সাকরাইনের প্রাণ ঘুড়ি, আতিথেয়তা আর স্বকীয়তাই, অপসংস্কৃতিতে নয়। ঐতিহ্য আর আবেগের এই সন্ধিক্ষণে সাকরাইন টিকে থাকুক তার নিজস্ব গৌরবে, এমনটাই প্রত্যাশা স্থানীয় সচেতন মহলের। ফারদিন মাঝার, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় এ ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে সঙ্গে থাকবেন মালিহা সুহরাওয়ার্দী। ধন্যবাদ আলিশা। শরীয়তপুরের মনোহর বাজারে ভোর হতেই খোলা মাঠে ডালায় ইলিশের পসরা সাজিয়ে বসেন মাছ বিক্রেতারা। শীত উপেক্ষা করে ক্রেতা বিক্রেতাদের হাঁক ডাকে জমে ওঠে মেলা প্রাঙ্গণ। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী BM ইসরাফিল। গত প্রায় 200 বছর ধরে শরীয়তপুরের এই মনোহর বাজারের একটি খোলা মাঠে কিন্তু বসে এই ইলিশের মেলা। অর্থাৎ এইখানে প্রতি বছরই আপনার বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মানুষগুলো এই দিনটিতে তারা ইলিশ নিয়ে আসেন বিক্রি করার জন্য, কিন্তু সেই ইলিশ জোড়া ইলিশ তারা ক্রয় করেন, পাশাপাশি কিন্তু সেই জোড়া ইলিশগুলো কিন্তু আপনার ক্রয় করে নিয়ে যায় এবং তার সাথে দুটো জোড়া বেগুন কিনে। অর্থাৎ তাদের এই ট্রেডিশনটা কিন্তু দীর্ঘ প্রায় 200 বছরের, এবং এই 200 বছরের যে ইতিহাস সেটি কিন্তু তারা দীর্ঘদিন ধরে রাখার কারণে আজও কিন্তু সেই মনোহর বাজারের যে গরুরহাট, সেখানে এই ইলিশের পাশাপাশি অন্য যে মাছগুলি আছে সেই মেলাও বসেছে। আমরা যেটা এখান থেকে জানতে পেরেছি যে এবছর কিন্তু ইলিশের দাম প্রচন্ড বেশি থাকায় যাদের সাধ্য আছে তারাই কিন্তু সাধ্য মতো তাদের ক্রয় করছে, এবং যাদের সাধ্যের বাইরে রয়েছে ইলিশ কেনার তাদের সাথেও আমরা কথা বলেছি। তারা বলেছেন যে অন্য যে মাছগুলি আছে সেটা দিয়ে তাদের এই উৎসাহ এই আজকের যে দিনটি সেটি তারা পালন করবে। আমরা দেখেছি যে শুধু ইলিশের মেলার পাশাপাশি এখানে আপনার ঠিক রাস্তা সড়কের যে দুটি পাশ, সেই দুটি পাশে কিন্তু এক পাশে আপনার অন্য যে খেলনা সহ খাবারের যে দোকান সেগুলো সেখানে বসেছে, এবং সেখানে আমরা দেখি যতটা বেলা বাড়তে থাকবে আস্তে আস্তে কিন্তু মানুষের সংখ্যা ততটাই বাড়তে থাকবে। এই মুহূর্তে এখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জাতের মাছ অর্থাৎ ইলিশ সহ অন্যান্য যে মাছগুলো রয়েছে সেই মাছ কিন্তু এখন এখানে বিক্রি হচ্ছে। সেখানে আপনার এই একটাই উদ্দেশ্য এবং এই একটি দিনেই কিন্তু এখানে এই আপনার এই উৎসবটা বসে থাকে। শুধু সনাতন ধর্মাবলম্বী লোকজনই যে এখানে মেলায় আসে বিষয়টি এরকম নয়। আমরা যেটা দেখেছি এবং স্থানীয়দের সাথে যেটা কথা বলেছি তাতে আমরা দেখেছি যে এখানে অর্থাৎ আপনার সব শ্রেণী পেশার মানুষ, অর্থাৎ শুধু হিন্দু নয় এর বাইরেও যারা রয়েছেন তারাও কিন্তু এখানে এসে এই মেলায় অংশগ্রহণ করেন। আমরা দেখেছি যে এখানে সব বয়সী লোকজনও আছে, বিশেষ করে বৃদ্ধ শিশু সহ তারা এখানে আসে। এবং এর আরেকটি কারণ হচ্ছে এখানে পশ্চিম রাস্তা ঠিক পশ্চিম পাশে রয়েছে আপনার খেলনার দোকান, এবং আপনার ঠিক আপনার পূর্ব পাশে রয়েছে এই মাছ এবং আপনার এই সবজির দোকান। তো এই সব মিলিয়ে কিন্তু আসলে এই যে পৌষ সংক্রান্তি যে মেলা, সেই মেলাটি কিন্তু সকাল থেকে দুপুর পর্যন্ত চলবে। এই ছিল শরীয়তপুর থেকে সর্বশেষ। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম শরীয়তপুরের মনোহর বাজারে। নির্বাচন সামনে রেখে যশোরের ভোটারদের প্রত্যাশার পারও দেখুন তুঙ্গে। কেবল প্রতিশ্রুতির ফুলঝুরি নয়, বরং কৃষি ও যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন এবং কর্মসংস্থানের বাস্তবমুখী উদ্যোগ চান তারা। সন্ত্রাস ও মাদকমুক্ত নিরাপদ সমাজ বিনির্মাণে ভূমিকা রাখবেন এমন প্রার্থীকেই বেছে নিতে চান তারা। যশোর থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী জুয়েল মৃধা। ক্যামেরায় ছিলেন আবুল কালাম আজাদ।
আমি আছি যশোর ৩ আসনের যশোর শহরের চারখাম্বার মোড় এলাকার একটি চায়ের আড্ডায়। এখানে ভোটাররা উপস্থিত আছেন, তারা রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছেন। প্রার্থীদের কাছে তাদের কি প্রত্যাশা জানবো ভোটারদের কাছ থেকে। ভাই, সামনে তো ত্রয়োদশ সংসদ নির্বাচন, এই নির্বাচনে প্রার্থীদের কাছে আপনাদের প্রত্যাশা কি? সিটি কর্পোরেশনের উন্নতি করবেন, এটা আমাদের তার কাছে একটা প্রত্যাশা। কৃষি সেক্টর কিভাবে আরো ডেভেলপ হবে, যারা নির্বাচিত হবেন তারা জাতীয় সংসদে আইন করে হোক বা যেভাবে হোক এটা ভূমিকা রাখবেন, এটা আমরা প্রত্যাশা করি। আগামীতে যারাই সংসদে আসুক না কেন, যশোরকে তারা যেন মাদক মুক্ত এবং সন্ত্রাস মুক্ত করেন। বিগত 17 বছরে যে লুটপাটগুলো করে রাস্তা নষ্ট করে ফেলেছে, যে সংসদ সদস্য হয়ে আসবে তিনি যেন এটা টেকসইমূলক একটা সমাধান করে দেয়। আমরা চাই শান্তি, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হোক, যে যোগ্য ব্যক্তি তাকে আমরা ভোট দিব। একসময়ের ভাওয়াল রাজার দেশ এখন শিল্পের শহর। সবুজ শ্যামল গাজীপুরকে বলা হয় রিসোর্টের রাজধানীও। স্বাধীনতার 50 বছরে এই জেলা এগিয়েছে বেশ। অপার সম্ভাবনা থাকলেও অপরিকল্পিত মেগা প্রকল্প আর শিল্পায়ন যেন গলা টিপে রেখেছে এই জনপদকে। বিশেষজ্ঞরা বলছেন শিগগিরই মাস্টার প্ল্যান করে প্রতিটি খাতকে ঢেলে সাজানো প্রয়োজন। জেলার সেই সম্ভাবনা আর বাঞ্ছনার কথাই তুলে ধরছেন সহকর্মী মেহেদি হাসান। ক্যামেরায় ছিলেন জুনায়েদ রুবেল। ফজরের আজানের সঙ্গে এই শহরের মানুষের ছুটে চলা শুরু। শিল্পাঞ্চল কৃষিকে নির্ভর করে গড়ে ওঠা এই জেলা গত এক যুগে ধীরে ধীরে পরিণত হয়েছে শিল্পের শহরে। বিশ্বমঞ্চে বাংলাকে পরিচিত করার পেছনে এই শিল্পের ভূমিকা সবচেয়ে বেশি। তবে প্রশ্ন, যাদের ঘামে ঘুরে দেশের অর্থনীতির চাকা, তারা আজ কতটা সন্তুষ্ট? আমাদের ডিপার্টমেন্টের স্বাস্থ্য সেবা কেন্দ্র অবশ্যই দরকার। যে বেতন পাচ্ছি এই বেতন দিয়ে আসলে চলাটা খুব কষ্ট। আগামী সরকারের কাছে এটাই চাই যে আমাদের গার্মেন্টস শ্রমিকদের দিকে যেন দেখে, আমাদের বেতন সবকিছু যেন ঠিক থাকে। শিল্প কারখানার সুবাদে যেমন কর্মসংস্থান হয়েছে, তেমনি ধ্বংস হয়েছে পরিবেশ। নির্বিচারে বনজার, অপরিকল্পিত শিল্পায়ন আর প্রভাবশালীদের দখলে নগরের 5টি উপজেলা হারাতে বসেছে সবুজ শ্যামল উপাধি। গাজীপুরের উপর দিয়ে বয়ে চলা নদীগুলো আজ জৌলুস হারিয়েছে। অস্তিত্ব সংকটে রয়েছে খাল বিল। অথচ পরিকল্পিত নগরায়নের লক্ষ্যে গেল এক যুগ আগে নির্মিত হয়েছিল সিটি কর্পোরেশন। 1971-এর মুক্তিযুদ্ধ থেকে শুরু করে 24-এর গণ অভ্যুত্থান, দেশ গঠনে এই জেলার মানুষের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। যদিও এখানকার প্রতিটি খাতেই প্রাপ্তির খাতায় আক্ষেপের সুর। আমি চাই যে একজন স্টুডেন্ট হিসেবে আমার যিনি জেলা প্রতিনিধি হবে ওই মানুষের সাথে আমার কানেকশন থাকবে। কোনো বৈষম্য করবে না, কোনো স্বজনপ্রীতি করবে না। বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা যে আন্দোলন করেছি, সেই সংগ্রামের প্রতিফল যেন আমরা ঘরে তুলতে পারি। একে শিল্পাঞ্চল, তার উপর রাজধানী ঘেঁষা এই জেলার যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে খরচ হয়েছে কোটি কোটি টাকা। তবে বাস্তবতা হচ্ছে উল্টো, গতি কমেছে জীবনমানের। অবকাঠামোগত নানা উন্নয়ন হলেও গড়ে ওঠেনি পরিকল্পিত নগরায়ন। এই যেমন বিআরটি প্রকল্প। স্বস্তির খবর নেই রেল যোগাযোগেও। তাই তো আসছে নির্বাচন ঘিরে নগরবাসী রয়েছে নানা প্রত্যাশা। বিআরটি প্রকল্প যখন হয় তখনই এটা নিয়ে আপত্তি উঠেছিল। আশঙ্কাটা আসলে সত্যি প্রমাণিত হলো। এটা চাইতেই পারি যে দীর্ঘদিনের জমে থাকা সংকট নির্বাচিত সরকার সমাধান করবে। 1806 বর্গ কিলোমিটার আয়তনের গাজীপুরের মোট ভোটার 35,46,043 জন। অবকাঠামোগত উন্নয়ন নয়, পরিকল্পিত নগরায়নের প্রত্যাশা সাধারণ মানুষের। মেহেদি হাসান, সময় সংবাদ, গাজীপুর। 2030 সালের মধ্যে বাংলাদেশকে কুষ্ঠমুক্ত করার লক্ষ্যমাত্রা থাকলেও আশানুরূপ ফল নেই। সীমান্তবর্তী অনেক জেলায় শনাক্ত হচ্ছে এখনও। ছড়িয়ে পড়ছে শিশুদের মধ্যেও। ঝুঁকিপূর্ণ শীর্ষ 10 জেলার মধ্যে রয়েছে মেহেরপুর। অবহেলিত এই রোগ নির্মূলে পদক্ষেপ নেওয়ার আশ্বাস সিভিল সার্জনের। বেনিয়ামিনের তথ্য ও ছবিতে রিপোর্ট। মেহেরপুর মুজিবনগর উপজেলার তারানগর গ্রামের ওসমান আলী 2 বছর আগে কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে হাতের একটি আঙ্গুল কেটে এখনও কর্মে অক্ষম তিনি। অভাবের সংসারে এ যেন মরার উপরে খাড়ার ঘা। শুধু ওসমান নয়, জেলায় কুষ্ঠরোগে 6 জনের অঙ্গহানি সহ অনেকে আলসার ও পঙ্গুত্ব বরণ করেছে। স্বাভাবিক চর্ম সমস্যা মনে করে অবহেলাই হয়েছে তাদের জন্য কাল। প্রতিনিয়ত শনাক্ত হচ্ছে নতুন রোগী। প্রতি লাখ জনসংখ্যায় 5-এর অধিক কুষ্ঠরোগী মূল্যায়নে মেহেরপুর শীর্ষ 10 লাল চিহ্নিত জেলাগুলোর মধ্যে একটি। নিয়মিত ওষুধ সেবনে কুষ্ঠ ভালো হলেও সামাজিক নানা বাধায় মানসিকভাবে ভেঙে পড়েন বলে জানান রোগীরা। যখন জানতে পারলাম যে এটা আমার কুষ্ঠরোগ,
তখন আমার আর কিছু করার ছিল না। এখন আস্তে আস্তে আমি এই সাথে যোগাযোগ করি, তারপরেও আমি এখন খুব কষ্টে আছি। এদিকে বড়দের পাশাপাশি শিশুদেরও আক্রান্তের হার বাড়ছে। শনাক্তের পরও নিয়মিত চিকিৎসা কিংবা ওষুধ পাচ্ছেন না বলে অভিযোগ তাদের। আর ব্যাকটেরিয়াজনিত এই রোগটির দ্রুত চিকিৎসা নেওয়ার প্রতি গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসক। ছোট বাচ্চাদের বা বড়দের সবার হচ্ছে এই রোগটা। বাড়েলার হয়েছিল, এবার আমার ছোট মেয়েটনের হয়েছে, আমরা ওষুধ এখনো পাইনি। আর সচেতনতার অভাব ও রোগটি সম্পর্কে ডাক্তারকে না জানানো প্রধান বাধা মনে করছেন সিভিল সার্জন। অর্থ বরাদ্দের পাশাপাশি ওষুধ সংকট নিরাময়ের আশ্বাস তার। কুষ্ঠরোগের লক্ষণ দেখা দেয় তাহলে নিকটস্থ সরকারি উপজেলা কমপ্লেক্স, জেলা সদর হাসপাতাল এগুলাতে আসলে আপনার ডাক্তাররা রোগ ধরার ব্যবস্থা করবে এবং সরকারিভাবে ওষুধ পাবে। বড়দের ওষুধ পর্যাপ্ত আছে, বাচ্চাদের ওষুধটা একটু শর্ট, আমরা এটার জন্য চাহিদা দিয়েছি, আমরা খুব শীঘ্রই পেয়ে যাব। সিঙ্গেল ডোজ রিফাম্পিসিন আমরা যাদের কন্ট্যাক্ট ছিলেন, নতুন কেস বা পুরাতন কেস, তাদের কন্ট্যাক্টকে আমরা সার্চ করে তাদেরকে আমরা খাইয়েছি এর প্রতিরোধ হিসাবে। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে গত ৩ বছরে জেলায় শনাক্ত ১৩৫ জনের মধ্যে বর্তমানে ৪৩ জন কুষ্ঠরোগীর চিকিৎসা চলমান রয়েছে। বেনয়ামিন, সময় সংবাদ, মেহেরপুর। বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের সদস্যদের সশস্ত্র বাহিনীতে যোগ দিয়ে দেশের সেবায় অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বুধবার দুপুরে সাভারের বিএনসিসি ক্যাডেট কোর একাডেমিতে বার্ষিক কেন্দ্রীয় ক্যাম্পিংয়ের সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন শেষে প্রধান অতিথিদের বক্তব্যে তিনি এই আহ্বান জানান। দিক নির্দেশনামূলক বক্তব্যে তিনি সশস্ত্র বাহিনীর পাশাপাশি দেশের নিরাপত্তা, শৃঙ্খলা রক্ষা এবং ক্রান্তি লগ্নে বিএনসিসির ক্যাডেটদের অগ্রণী ভূমিকা পালনের উপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে সামরিক সচিব, নবম পদাতিক ডিভিশনের জিওসি, ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিএনসিসির মহাপরিচালক সহ সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তোমাদের কাছে আমার প্রত্যাশা যে নেতৃত্বের গুণাবলী যেমন সততা, সত্যবাদিতা, কর্তব্যনিষ্ঠা ও কঠোর পরিশ্রমের দ্বারা বাংলাদেশ ক্যাডেট কোরের উপর অর্পিত সকল দায়িত্ব তোমরা আন্তরিকতার সাথে পালন করবে। তোমাদের কুচকাওয়াজ আমাকে মুগ্ধ করেছে, এই জন্য তোমাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। কেন্দ্রীয় ক্যাম্পিং এর সমাপনী কুচকাওয়াজ সফলভাবে সম্পন্ন করার জন্য মহাপরিচালক ও সংশ্লিষ্ট সকলকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। রাজবাড়ীতে ট্রাক চাপায় মোটরসাইকেলের 2 আরোহী নিহত হয়েছেন। বুধবার রাতে পাংশা ফিলিং স্টেশনের পাশে পশ্চিম কুড়াপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সজীব ও মিরাজ পাংশা ফিলিং স্টেশনের দিক থেকে মোটরসাইকেল নিয়ে শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় একটি ট্রাক পেছন থেকে মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই সজীবের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় মিরাজকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ভোরের সময় আরও থাকছে। মার্কিন হামলার আশঙ্কায় আকাশপথ বন্ধ ঘোষণা করল ইরান। বিভিন্ন ঘাঁটি থেকে আংশিক সেনা সরিয়েছে ওয়াশিংটন। বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দেবে না তেহরান, দাবি ট্রাম্পের। সাতক্ষীরায় বিপুল মাদক সহ 3 জনকে আটক করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে সেনাবাহিনী জানায়, চাঁদাবাজি ও মাদক চোরাচালানের অভিযোগে সদর উপজেলার পলাশপুল এলাকায় অভিযান চালানো হয়। এতে 3টি মোবাইল ফোন, 420 পিস ইয়াবা, নগদ 4 লাখ টাকা, 6টি দেশীয় অস্ত্র ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। এ সময় রাকিব ও একই গ্রামের মুরাদ হোসেনকে গ্রেফতার করে সেনাবাহিনী। তারা জেলায় বিভিন্ন ধরনের নাশকতার পরিকল্পনা করছিল বলে জানিয়েছে সেনাবাহিনী। ঘুষ লেনদেনের অভিযোগে চট্টগ্রামের বাঁশখালীতে পরিবার পরিকল্পনা কার্যালয়ের অফিস সহকারী শাহ আলমকে আটক করেছে দুদক। বুধবার দুপুরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। অভিযোগ উঠেছে, চাকরি থেকে অবসরকালীন সময়ে এক নিরাপত্তা প্রহরীর কাছ থেকে 90,000 টাকা দাবি করেন শাহ আলম। চাপ প্রয়োগ করায় 2 দফায় টাকা প্রদান করেন ওই নিরাপত্তা প্রহরী। সমন্বিত দুদকের টিম অভিযান চালিয়ে ড্রয়ার থেকে টাকাসহ তাকে আটক করে। এ সময় অফিসের বিভিন্ন কাগজপত্র জব্দ করা হয়। মার্কিন হামলার আশঙ্কায় আকাশপথ বন্ধ ঘোষণা করেছে ইরান। এরই মধ্যে বিভিন্ন ঘাঁটি থেকে আংশিক সেনা সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। পেন্টাগন ইরানের সেনা ঘাঁটি সহ বিভিন্ন লক্ষ্যবস্তুর তালিকা ট্রাম্পের কাছে জমা দিয়েছে বলে দাবি করেছে বিভিন্ন গণমাধ্যম। সৌদি আরব জানিয়েছে, তাদের আকাশপথ ব্যবহার করে ইরানে হামলা চালাতে দেয়া হবে না।
এদিকে ইরানের প্রধান বিচারপতি বলেছেন, রাজপথে নাশকতায় জড়িতদের দ্রুততম সময়ে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। তবে ট্রাম্প দাবি করেছেন, বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে ইরান। 70-এর দশকের ইসলামী বিপ্লবের পর সবচেয়ে ভয়াবহ অস্থিরতার মুখোমুখি ইরান। অর্থনৈতিক দুরবস্থার জেরে শুরু হওয়া বিক্ষোভ রূপ নিয়েছে সরকার পতনের আন্দোলনে। উত্তাল রাজপথের আন্দোলন দমাতে কঠোর অবস্থান নিয়েছে দেশটির সরকার। পশ্চিমা গণমাধ্যমগুলোর দাবি, প্রতিদিনই নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ হারাচ্ছেন বহু সাধারণ মানুষ। এতে বেড়েই চলেছে নিহতের সংখ্যা। তবে বিক্ষোভ দমনে বিন্দুমাত্র ছাড় দিতে নারাজ ইরান। দেশটির প্রধান বিচারপতি সাফ জানিয়েছেন, রাজপথে নাশকতা ও অগ্নিসংযোগে জড়িতদের দ্রুততম সময়ে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। বিলম্বিত বিচার কার্যকারিতা হারায় উল্লেখ করে তিনি সর্বোচ্চ সাজার হুঁশিয়ারি দিয়েছেন। ইরান ইস্যুতে সরাসরি সামরিক হস্তক্ষেপের হুমকি আগেই দিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পেন্টাগন এরই মধ্যে দেশটির পারমাণবিক কেন্দ্র ও ক্ষেপণাস্ত্র ঘাঁটি সহ একাধিক লক্ষ্যবস্তুর তালিকা ট্রাম্পের কাছে জমা দিয়েছে বলে দাবি করেছে বিভিন্ন গণমাধ্যম। বড় ধরনের যুদ্ধের আশঙ্কায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে কিছু সেনা ও কর্মী সরিয়ে নিচ্ছে ওয়াশিংটন। একই সাথে সৌদি আরবে অবস্থানরত মার্কিন নাগরিকদের চলাচলে সতর্কতা জারি করা হয়েছে। মার্কিন হামলার আশঙ্কায় নিজেদের আকাশপথ বন্ধ ঘোষণা করেছে ইরান। এমন পরিস্থিতিতে বুধবার ট্রাম্প দাবি করেন, বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে ইরান। We've been told that the killing in Iran is stopping, and it's stopped, and it's stopping. And there's no plan for executions or an execution or execution. মার্কিন হামলার আশঙ্কায় প্রতিবেশী দেশগুলোকে কড়া ভাষায় সতর্ক করেছে ইরান। তুরস্ক, আমিরাত ও সৌদি আরবকে স্পষ্ট জানানো হয়েছে, তাদের ভূখণ্ড ব্যবহার করে হামলা হলে পাল্টা আঘাত আসবে ওইসব দেশে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে। এর পরপরই তেহরানকে আশ্বস্ত করে রিয়াদ জানায়, সৌদি আরবের আকাশপথ ব্যবহার করে ইরানে কোনো হামলা হতে দেয়া হবে না। যুদ্ধ পরিস্থিতি এড়াতে এতদিন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক পর্যায়ে যে সীমিত যোগাযোগ ছিল তা এখন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের মধ্যে পূর্ব নির্ধারিত আলোচনা স্থগিত করা হয়েছে। তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, ওয়াশিংটনের ক্রমাগত সামরিক হুমকির কারণে আলোচনার পরিবেশ আর নেই। বিশ্বের বিভিন্ন দেশে ইরান ইস্যুতে বিক্ষোভ হয়েছে। জার্মানির বার্লিনে হাজার হাজার প্রবাসী ইরানি রাজপথে নেমে আন্দোলনকারীদের প্রতি সংহতি সমাবেশ ও বিশাল পদযাত্রা করেছেন। অন্যদিকে তেহরানে ব্রিটিশ দূতাবাসের বাইরে জড়ো হয়ে ইরান সরকারের সমর্থনে বিক্ষোভ করেন অনেকে। এ সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী স্লোগান দেন তারা। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড অধিগ্রহণ পরিকল্পনা নিয়ে হুমকির মধ্যে বৈঠক করেছে যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক। তবে ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী জানান, দ্বীপটির মালিকানা নিয়ে দুই পক্ষের দূরত্ব কমেনি। সমস্যা সমাধানে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত হয়েছে। এমন পরিস্থিতিতে গ্রিনল্যান্ডে সেনা সদস্য পাঠানোর ঘোষণা দিয়েছে জার্মানি, ফ্রান্স, নরওয়ে, সুইডেন। এদিকে আবারও গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। গ্রিনল্যান্ড অধিগ্রহণ করার বিষয়ে ট্রাম্পের পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্র ও ডেনমার্কের মধ্যে তীব্র টানাপোড়েন চলছে। এমন পরিস্থিতিতে বুধবার হোয়াইট হাউসে মার্কিন ভাইস প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীরা। দীর্ঘ আলোচনার পর ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী জানান, আলোচনা গঠনমূলক হলেও গ্রিনল্যান্ডের মালিকানা নিয়ে দুই পক্ষের দূরত্ব কমেনি। শেষ পর্যন্ত সমস্যা সমাধানে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত হয়েছে। রাশিয়া ও চীন ইস্যু টেনে ট্রাম্পের দাবি করা নিরাপত্তা ঝুঁকিকে উড়িয়ে দেন ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী। বলেন, দ্বীপটি বর্তমানে কোনো তাৎক্ষণিক হুমকির মুখে নেই। এদিকে গ্রিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, তারা যুক্তরাষ্ট্রের সাথে সহযোগিতা জোরদার করতে চান, কিন্তু মালিকানা পরিবর্তন নয়। আর্কটিক অঞ্চলে ট্রাম্পের প্রভাব রুখতে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে ইউরোপের কয়েকটি দেশ। এরই মধ্যে পরিস্থিতি পর্যবেক্ষণে সেনা টিম পাঠানোর ঘোষণা দিয়েছে জার্মানি। নরওয়ে ও সুইডেনও ডেনমার্কের অনুরোধে তাদের সামরিক কর্মকর্তাদের গ্রিনল্যান্ডে মোতায়েন করছে। গ্রিনল্যান্ডে নতুন কনসুলেট খোলার ঘোষণা দিয়েছে ফ্রান্স। এমন পরিস্থিতিতে আবারও গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, দ্বীপটির খনিজ সম্পদ এবং কৌশলগত অবস্থান রাশিয়া ও চীনের প্রভাব রুখতে ওয়াশিংটনের হাতে থাকা জরুরি। ট্রাম্পের এই মানসিকতাকে সাম্রাজ্যবাদী ও নব্য উপনিবেশবাদী আখ্যা দিয়ে ডেনমার্কে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা গ্রিনল্যান্ডের পতাকা উড়িয়ে ট্রাম্পের হস্তক্ষেপের বিরুদ্ধে স্লোগান দেন। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। ভোরের সময় আরও থাকছে।
প্রত্যেকবারই আমরা বলতে পারি যে তোমরা খেলতে পারো না, তোমাদের পিছিয়ে যা খরচ করছি এটার তোমরা এবার তোমাদের কাছ থেকে আমরা নিতে থাকি। আবারও বিতর্কিত মন্তব্য বিসিবি পরিচালক নাজবুলের। বিসিবির দুঃখ প্রকাশ, দ্রুতই ব্যবস্থা নেওয়ার আশ্বাস। পদত্যাগ না করলে বিপিএল বর্জনের ঘোষণা ক্রিকেটারদের। উনি যদি কালকে বিপিএল এর ফার্স্ট ম্যাচের আগে যদি রিজাইন না করেন তাহলে আমরা সব ধরনের ক্রিকেট বন্ধ ঘোষণা করছি। অবশেষে গাজায় যুদ্ধবিরতি পরিকল্পনার দ্বিতীয় ধাপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে বিষয়টি জানান মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ। বলেন, এবারের লক্ষ্য হবে হামাসের নিরস্ত্রীকরণ, অন্তর্বর্তী প্রশাসন গঠন ও উপত্যকা পুনর্গঠন। গাজার শাসনভার পরিচালনার জন্য কায়রোতে প্রথম বৈঠকে বসতে যাচ্ছেন বিশেষজ্ঞদের নিয়ে গঠিত কমিটি। তারাই চূড়ান্ত করবেন উপত্যকার ভবিষ্যৎ রূপরেখা। গাজায় প্রথম দফার যুদ্ধবিরতির পর বহুবার ফিলিস্তিনিদের উপর হামলা চালিয়েছে ইসরায়েল। এতে হুমকির মুখে পড়ে শান্তি চুক্তি। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, গাজায় শুরু হয়েছে যুদ্ধবিরতি পরিকল্পনার দ্বিতীয় ধাপ। তিনি বলেন, এবারের লক্ষ্য হামাসের নিরস্ত্রীকরণ এবং অন্তর্বর্তী প্রশাসন গঠন। ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজা বা এনসিএজি নামের কমিটি উপত্যকার বেসামরিক শাসন ব্যবস্থা পরিচালনা করবে। গাজার শাসনভার পরিচালনার জন্য কায়রোতে প্রথম বৈঠকে বসতে যাচ্ছেন কমিটির সদস্যরা। তারা সম্পূর্ণ অরাজনৈতিকভাবে গাজার পুনর্গঠনে কাজ করবেন। কমিটির চেয়ারম্যান হিসেবে ফিলিস্তিনি প্রশাসনের সাবেক উপপরিকল্পনা মন্ত্রী আলী সাথের নাম ঘোষণা করেছে মিশর, কাতার ও তুরস্ক। যুদ্ধে গাজার প্রায় 90% অবকাঠামো ধ্বংস হয়ে গেছে, যার পুনর্গঠন ব্যয় ধরা হয়েছে প্রায় $70 বিলিয়ন। ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যেই তুরস্ক, মিশর ও কাতারের মধ্যস্থতায় এই বিশাল কর্মযজ্ঞ শুরু করার প্রস্তুতি চলছে। ট্রাম্পের 20 দফার শান্তি পরিকল্পনায় শুধু হামাসের নিরস্ত্রীকরণ নয়, বরং ইসরায়েলি জিম্মিদের মুক্তি এবং একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েনের বিষয়ও অন্তর্ভুক্ত ছিল। তবে মাঠ পর্যায়ে ইসরায়েলি বাহিনীর হামলা এবং ত্রাণ সরবরাহে বাধার কারণে শান্তি প্রক্রিয়া এখনও বেশ চ্যালেঞ্জের মুখে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। রাশিয়ার দক্ষিণাঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় অন্তত 3 জন নিহত হয়েছেন। একই সঙ্গে রোস্তভ অন দনে ড্রোনের আঘাতে আবাসিক ভবনে আগুন ধরে যায়। কৃষ্ণ সাগরে কাজাকিস্তানের কমিশনকৃত একটি তেলবাহী ট্যাঙ্কারে ইউক্রেনীয় ড্রোন হামলার অভিযোগ রাশিয়ার। মস্কোর দাবি, এক রাতেই ভূপাতিত করা হয়েছে 48টি ইউক্রেনীয় ড্রোন। এদিকে দখলকৃত দোনেৎস্ক ও লুহান্স্কে ধীরে ধীরে বিশাল সামরিক ঘাঁটিতে রূপ দিচ্ছে রাশিয়া, এমনটাই দাবি করছে ইউক্রেন। রাশিয়া ইউক্রেন উত্তেজনা যেন শেষ হওয়ার নামে নিচ্ছে না। ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে একের পর এক শক্তিশালী হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। এবার সেই সব হামলারই জবাব দিয়েছে ইউক্রেন। রাশিয়ার দক্ষিণাঞ্চলের বেলগরদে ড্রোন হামলায় কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আরও দক্ষিণে রোস্তভ অন দনে একটি ড্রোন আবাসিক ভবনে আছড়ে পড়ে আগুন ধরে যায়। এই ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, রাতভর মোট 48টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। এর অর্ধেকের বেশি ড্রোন রোস্তভ অঞ্চলের আকাশে ধ্বংস করা হয় বলে দাবি মস্কোর। হামলায় কয়েকটি শিল্প স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে আঞ্চলিক কর্তৃপক্ষ। কিয়েভের দাবি, মস্কোর সামরিক ও জ্বালানি অবকাঠামো দুর্বল করতে এসব ড্রোন হামলা জোরদার করা হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও অভিযোগ করে, কৃষ্ণ সাগরে একটি তেলবাহী ট্যাঙ্কারে 2টি ইউক্রেনীয় ড্রোন হামলা চালায়। আক্রান্ত জাহাজটি মাল্টা পতাকাবাহী মাতিলদা বলে দাবি মস্কোর। কাজাকিস্তানের রাষ্ট্রীয় তেল কোম্পানি কাজমুনাই গ্যাস জানায়, তাদের একটি সহযোগী প্রতিষ্ঠান ট্যাঙ্কারটি কমিশন করেছিল। রাশিয়ার নভরিস্ক বন্দর থেকে অপরিশোধিত তেল বহনের কথা ছিল জাহাজটির। একই দিনে অনলাইনে আরেকটি ট্যাঙ্কার ডেল্টা হারমোনিতে কামিগাসে ড্রোন আঘাতের ভিডিও ছড়িয়ে পড়ে। রাশিয়ার অভিযোগ, কিয়েভ পরিকল্পিতভাবে সিপিসি অবকাঠামোকে লক্ষ্য করে দীর্ঘ পাল্লার হামলা চালাচ্ছে। মস্কো নিয়ন্ত্রিত দোনেৎস্ক ও লুহান্সকে অর্থনীতিকে সামরিক কাঠামোর সঙ্গে যুক্ত করা হচ্ছে বলে অভিযোগ ইউক্রেনের। কিয়েভ ভিত্তিক বিশ্লেষকদের মতে, রুশ ভূখণ্ডের বাইরে একটি স্থায়ী সামরিক ঘাঁটি গড়াই লক্ষ্য পুতিন বাহিনীর। আল জাজিরার এক প্রতিবেদন অনুযায়ী জনসংখ্যা কমলেও বাড়ছে সেনা মোতায়েন, যা দনবাসকে কার্যত ইউরোপের জন্য হুমকির ঘাঁটিতে পরিণত করছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। মালয়েশিয়ায় প্রবাসী কর্মীদের জন্য বড় ধরনের নীতিগত পরিবর্তনের ঘোষণা দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আগামী 1 জুন থেকে কার্যকর হতে যাওয়া এই নতুন নিয়মে পাসের মেয়াদ ও বেতন কাঠামোতে আনা হয়েছে আমূল সংস্কার। একই সঙ্গে সব ক্যাটাগরির পাসধারী দেশটিতে সপরিবারে বসবাসের সুযোগ পাবেন। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্ট।
স্থানীয় সময় বুধবার মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবাসী কর্মীদের জন্য বড় ধরনের নীতিগত পরিবর্তনের ঘোষণা দিয়েছে। নতুন নীতিমালা অনুযায়ী উচ্চ দক্ষতা সম্পন্ন প্রবাসীদের এমপ্লয়মেন্ট পাসের মেয়াদ 5 থেকে 10 বছর পর্যন্ত সুনির্দিষ্ট করা হয়েছে। এখন থেকে প্রফেশনাল ক্যাটাগরি 1-এর আওতায় 10 বছর মেয়াদী পাসের জন্য ন্যূনতম বেতন হতে হবে 20,000 রিঙ্গিত। ক্যাটাগরি 2-এর জন্য 10,000 থেকে 19,999 এবং ক্যাটাগরি 3-এর জন্য 5,000 থেকে 9,999 রিঙ্গিত বেতন নির্ধারণ করা হয়েছে। সরকার জানিয়েছে এই সংস্কারের মূল লক্ষ্য মালয়েশীয়দের কর্মসংস্থান নিশ্চিত করা। নির্দিষ্ট সময়সীমা থাকায় নিয়োগকর্তারা এখন থেকে স্থানীয় দক্ষ জনবল তৈরিতে সাকসেশন প্ল্যান গ্রহণ করতে পারবেন। বিশেষ করে প্রফেশনাল 2য় ও 3য় ক্যাটাগরির ক্ষেত্রে স্থানীয়দের প্রশিক্ষণ দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। তবে এই ঘোষণা কার্যকর হওয়ার পর থেকেই সব ক্যাটাগরির পাসধারীরা সপরিবারে বসবাসের সুযোগ পাবেন। 1 জুন পূর্ণাঙ্গ বাস্তবায়নের আগে শিল্প মালিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে এই প্রক্রিয়াটি স্বচ্ছ করার পরিকল্পনা নিয়েছে সরকার। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। আবারও বিতর্কিত মন্তব্য করে আলোচনায় বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম। এবার ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে বেফাঁস বক্তব্য দিয়েছেন তিনি, যার প্রতিক্রিয়া জানিয়েছে কোয়াব। বিপিএলের ঢাকা পর্বের প্রথম ম্যাচ মাঠে গড়ানোর আগে তিনি পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বয়কটের ঘোষণা দিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। ফাইন্যান্স কমিটির চেয়ারম্যানের এমন মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছে বিসিবি। দ্রুত তার বিরুদ্ধে ব্যবস্থার আশ্বাস ক্রিকেট বোর্ডের। আমরা যে ওদের পিছিয়ে এত খরচ করতেছি, বিভিন্ন জায়গায় গিয়ে ওরা কিছুই করতে পারতেছে না। আজ পর্যন্ত আমরা একটা বই শিক্ষা পানতে পারছি, তোমরা খেলতে পারো না, তোমাদের পিছিয়ে যা খরচ করছি এটার তোমরা এবার তোমাদের কাছ থেকে আমরা নিতে থাকি। কথায় আছে মুখের বুলি আর বন্দুকের গুলি, একবার বের হলে তা কখনোই ফেরানো যায় না। বড় দায়িত্বে থাকা ব্যক্তিদের তাই হতে হয় আরও সতর্ক। তা না হলে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের মতো বেফাঁস মন্তব্য করে পড়তে হয় বিপাকে। এবার উঠেছে তার পদত্যাগের দাবি। টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে এমনিতেই দুশ্চিন্তায় বিসিবি। তার উপর ফাইন্যান্স কমিটির চেয়ারম্যানের ক্রিকেটারদের পারিশ্রমিক সহ তাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে বোর্ডকে ফেলেছে বাড়তি চাপে। অথচ ক্রিকেটারদের হাত ধরেই বিসিবির আজকের অবস্থান। ক্রিকেটারদের স্বার্থেই তারা বোর্ড পরিচালক। সেই ক্রিকেটারদের নিয়ে এমন মন্তব্য মানতে পারছেন না কেউই। তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। নাজমুলের পদত্যাগের দাবি করেছে কোয়াব। না মানলে ঘোষণা দিয়েছে বিপিএল সহ সব ধরনের ক্রিকেট বর্জনের। আমরা বিভিন্ন ইস্যু নিয়ে বোর্ডের সঙ্গে বিভিন্ন সময় আলোচনা করছি। ফার্স্ট ডিভিশন নিয়ে আপনারা জানেন আমরা বোর্ডকে এনাফ সময় দিয়েছি, কিন্তু সেটার বিষয়ে ওনারা এখনও কোনো সমাধান করেন নাই। লাস্ট কিছুদিন ধরে আপনারা দেখছেন যে একজন বোর্ড ডিরেক্টর উনি যেভাবে প্লেয়ারদেরকে নিয়ে মন্তব্য করছেন, একজন দায়িত্বরত বোর্ড ডিরেক্টর কখনোই এইভাবে প্লেয়ারদের নিয়ে কথা বলতে পারেন না। আমরা ইমিডিয়েট ওনার রিজাইন চাচ্ছি। উনি যদি বিপিএলের ফার্স্ট ম্যাচের আগে যদি রিজাইন না করেন তাহলে আমরা সব ধরনের ক্রিকেট বন্ধ ঘোষণা করছি। একজন পরিচালক হিসেবে নাজমুলের এমন মন্তব্য সমর্থন করে না বিসিবিও। ঘটনার পরপরই দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পাশাপাশি জানিয়েছে এম নাজমুল ইসলামের বিরুদ্ধে দ্রুতই ব্যবস্থা নেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এখন দেখার বিষয় বোর্ডের সেই ব্যবস্থা কতটা দ্রুত আসে আর এই সংকট কিভাবে সামাল দেয় বিসিবি। তামিম হোসেন, সময় সংবাদ। এর আগে বিসিবি পরিচালক নাজমুল ইসলাম এখনো বড় কোনো শিরোপা না জেতায় সমালোচনা করেন ক্রিকেটারদের। আগামীতে বেতন কাঠামো বানাতে চান পারফরমেন্সের ভিত্তিতে। বলেন বিশ্বকাপে দল অংশ না নিলে ক্রিকেটারদের ক্ষতি হলেও তা আমলে নিতে চান না তিনি, বরং বিশ্বকাপের পার্টিসিপেশন মানি এরই মধ্যে বুঝে পাওয়ায় নির্ভর এই বোর্ড কর্তা। একের পর এক বিতর্কিত মন্তব্যে আলোচনায় বিসিবি পরিচালক নাজমুল ইসলাম। তামিম ইকবালকে নিয়ে প্রশ্নবিদ্ধ মন্তব্যের রেশ না কাটতেই এবার জাতীয় দলের ক্রিকেটারদের একহাত নিলেন এই বোর্ড কর্তা। আমরা যে ওদের পিছিয়ে এত খরচ করতেছি, বিভিন্ন জায়গায় গিয়ে ওরা কিছুই করতে পারতেছে না। আজ পর্যন্ত আমরা একটা বই শিক্ষা পানতে পারছি, তোমরা খেলতে পারো না, তোমাদের পিছিয়ে যা খরচ করছি এটার তোমরা এবার তোমাদের কাছ থেকে আমরা নিতে থাকি।
2026 টি-20 বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেই পার্টিসিপেশন মানি হিসেবে $5 লাখ বুঝে পেয়েছে বিসিবি। তাই এবারের টুর্নামেন্টে অংশগ্রহণ না করলেও ক্ষতি দেখছেন না নাজমুল। খেলায় যদি কেউ পার্টিসিপেট করে, যদি ম্যান অফ দ্য ম্যাচ হয় অথবা কোনো ধরনের বিশেষ যদি তাদের কোনো পারফরমেন্স থাকে, সেটার জন্য আইসিসি নিয়ম অনুযায়ী, ম্যাচের নিয়ম অনুযায়ী তারা যা পাওয়ার সেটা পাবে। ওটা হচ্ছে এক্স্যাক্টলি প্লেয়ারের পাওনা, সেটা বোর্ডের কোনো, এটার সাথে বোর্ডের কোনো সংশ্লিষ্টতা নাই। মানে বোর্ডের এখানে লাভ বা ক্ষতি কোনো কিছু নাই। বাংলাদেশ এখানে খেলুক বা না খেলুক, এখানে বোর্ডের লাভ ক্ষতির কোনো বিষয় নাই। অবশ্য ক্ষতি হবে স্কোয়াডে থাকা ক্রিকেটারদের। বিশ্বকাপের ম্যাচ ফির বড় অঙ্ক হাতছাড়া হবে লিটন দাসদের। তবে তা নিয়ে মাথা ব্যথা নেই ফিনান্স কমিটির চেয়ারম্যানের। বিশ্বকাপে খেলা না খেলা নিয়ে খেলোয়াড়দের সঙ্গে আলোচনারও প্রয়োজন মনে করছেন না। আগামীতে কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের বেতন কাঠামো করতে চান পারফরমেন্সের ভিত্তিতে। সবসময় আপনার কাছে ক্যারট থাকবে, আপনার কাছে পিছে ইয়ার্ড থাকবে না, তাহলে তো আপনি করতে পারবেন না। তাহলে ক্যারট অ্যান্ড ইয়ার্ড ইট হ্যাজ টু কাম প্যারালালি। তো আমাদের এখানে হয়তো এমন আছে, আমি বললাম যে এই সিদ্ধান্ত আমার না, এটা বোর্ডের সিদ্ধান্ত। যেহেতু এরকম কথা আসতেছে সামনের দিকে, হয়তো হতেও পারে বোর্ড যদি সিদ্ধান্ত নেয় পারফরমেন্স বেস। টি-20 বিশ্বকাপে শেষ পর্যন্ত অংশ না নিলে প্রভাব তো পড়বেই টাইগার ক্রিকেটে। ক্রিকেটাররা বঞ্চিত হবেন একটা বৈশ্বিক আসর থেকে। প্রভাব পড়বে এফটিপি প্রোগ্রামেও। বড় দলগুলো বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আগ্রহ হারাবে পৃষ্ঠপোষকরাও। সেটাকেও বড় করে দেখতে চান না নাজমুল ইসলাম। পরবর্তী যে সমস্ত এফটিপি অনুযায়ী যে সমস্ত দলগুলি আমাদের দেশে আসার কথা, তারা আসবে কি আসবে না, এটার অনেক মানে ইয়েস নো ভেরি গুড প্রশ্ন থাকতে পারে, কিন্তু এতে কিছু আসে যায় না। তামিম ইকবালকে নিয়ে কটূক্তির পরেও জবাবদিহিতার ঊর্ধ্বে থেকে গেছেন এই পরিচালক। যে ক্রিকেটারদের জন্য বিসিবির এই ব্যাংক ব্যালেন্স, এবার সেই ক্রিকেটারদের নিয়েও করলেন বিতর্কিত মন্তব্য। আমিনুল ইসলামের বোর্ড এবার কোনো পদক্ষেপ নেয় কিনা সেটাই দেখার বিষয়। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এদিকে আজ শুরু হচ্ছে বিপিএল এর ঢাকা পর্ব। দুপুর 1টায় প্রথম ম্যাচে মাঠে নামবে চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেস। আর সন্ধ্যা 6টায় টেবিল টপার রাজশাহী ওয়ারিয়র্স খেলবে সিলেট টাইটান্সের বিপক্ষে। সিলেট পর্বটা দারুণ কেটেছে চট্টগ্রামের। 7 ম্যাচের 5টিতেই জয় তুলে নিয়ে আছে টেবিলের দ্বিতীয় স্থানে। ছন্দে থাকা দলটার সামনে এবার নোয়াখালী, যাদের মাঠের পারফরমেন্স নিয়ে হয়েছে তুমুল সমালোচনা। লিগ পর্বে টেবিলের শীর্ষ 2 থেকে কোয়ালিফায়ার 1-এ জায়গা করে নেওয়ার লক্ষ্য চট্টগ্রামের। চোটের জন্য দল ছেড়ে গেছেন চট্টগ্রামের রসিংটন। তার জায়গায় পাকিস্তানের মোহাম্মদ হারিসকে দলে টেনেছে বন্দরনগরীর দলটি। আরেক ম্যাচে উঠতে থাকা রাজশাহীর বিপক্ষে লড়বে সিলেট টাইটান্স। হান্নান সরকারের দল আছে দারুণ ফর্মে। আসরের অন্যতম ফেভারিটরা সিলেটকে উড়িয়ে শুরু করেছিল বিপিএল। এবারও একই ফলাফলের আশা নাজমুল শান্তর দলের। সবশেষ ম্যাচে রানে ফিরেছেন তানজিদ তামিম, যা কিছুটা স্বস্তি দিচ্ছে পদ্মাপাড়ের দলটাকে। নিউজিল্যান্ড সিরিজে যাওয়ার আগে দলকে রেখে গেছেন টেবিলের 2 নম্বরে। এসে দেখেন রংপুর রাইডার্সের প্লে অফে খেলাটা এখন কষ্টকর। তবে এখান থেকেই রাইডার্সকে শিরোপা জেতানোর স্বপ্ন দেখেন পাকিস্তানি অলরাউন্ডার ফাহিম আশরাফ। তার মতে মোমেন্টাম ফিরে পেতে প্রয়োজন একটা জয়। শুক্রবার সেরা 4-এ টিকে থাকা লড়াইয়ে ঢাকা ক্যাপিটালসের মুখোমুখি হবে রংপুর রাইডার্স। দলে বর্তমান টাইগার ক্রিকেটের প্রায় সব তারকা। বিদেশিরাও অন্য ফ্র্যাঞ্চাইজির তুলনায় অন্যতম সেরা। নেম, ফ্রেম, অর্থ, রংপুর রাইডার্স সবকিছুতেই স্বয়ং সম্পূর্ণ। 12তম আসরের শুরু থেকেই তাদের ভাবা হচ্ছিল শিরোপার অন্যতম দাবিদার। তবে সেই দলটারই অনিশ্চিত প্লে অফে খেলা। ইতিমধ্যে 3 দল নিশ্চিত করেছে প্লে অফ। অপেক্ষায় রংপুর রাইডার্স। ন্যাশনাল ডিউটি শেষে ফিরেছেন দলের বিদেশি অলরাউন্ডার ফাহিম আশরাফ। নিউজিল্যান্ড সিরিজে যাওয়ার আগে দলকে রেখে গেছেন টেবিলের 2 নম্বরে। এসে দলের এমন অবস্থা দেখে কিছুটা অবাকই হয়েছেন তিনি, তবে হননি আশাহত। যখন আপনি একটা দলকে ভালো অবস্থানে রেখে গিয়ে আবার ব্যাক করবেন, তখন এক্সাইটমেন্ট বেশি থাকে। এখন আমাদের লক্ষ্য প্লে অফে পৌঁছানো। রংপুর এমন দল যারা ঘুরে দাঁড়ানোর সামর্থ্য রাখে। এখনো ভালো অবস্থানে আছি। শুধু একটি ম্যাচ জিতলেই মোমেন্টাম ফিরে আসবে। প্লে অফ খেলবো এবং ফাইনালেও যেতে পারবো। রংপুরের তুরুপের তাস ফাহিম আশরাফ। নিউজিল্যান্ড সিরিজে যাওয়ার আগে বিপিএলে খেলা 3 ম্যাচই ছিলেন দুর্দান্ত। বল হাতে নিয়েছেন 11 উইকেট। তাকে আবারও পেয়ে স্বপ্ন বড় হয়েছে রাইডার্সের। পাকিস্তানি অলরাউন্ডারেরও স্বপ্ন শিরোপা জয়ের। আমি কেমন খেলেছি সেটা রংপুরের ফ্যানরা ভালো বলতে পারবেন। তবে একজন ক্রিকেটার হিসেবে দলের জন্য যতটা ভালো করা যায় সেটা করার চেষ্টা করেছি। আমি বলবো আমি নই, রংপুরই আমার জন্য লাকি চার্ম। আমার লক্ষ্য দলকে শিরোপা জেতানো।
নানা অনিশ্চয়তা থাকলেও সূচি অনুযায়ী বিপিএল এর পরই বাংলাদেশের বিশ্বকাপ মিশন, কিন্তু অধিনায়ক লিটনের সঙ্গে সোহানের বিপিএল এর পারফরমেন্স বড় চিন্তার কারণ। রংপুর রাইডার্সও তাদের নিয়ে বেশ চিন্তায়। তবে ফাহিম আশরাফের বিশ্বাস দ্রুতই ছন্দে ফিরবেন রংপুর অধিনায়ক। রাইডার্স শিবিরে তার সময়ও কাটছে বেশ। দেখুন, আমাদের ক্যাপ্টেন পারফর্ম করছে না, কিন্তু ক্যাপ্টেন্সি দারুণ করছে। আমাদের দলগতভাবে ভালো করতে হবে। আশা করছি দ্রুত তিনি ফর্মে ফিরবেন। বাংলাদেশের ফিজ এবং মাহমুদুল্লাহ ভাই আমার পছন্দের ক্রিকেটার। লিটন, হৃদয়, নাহিদদের সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করে ভালো লাগছে। বাংলাদেশের সেরা ক্রিকেটাররাই এই দলে আছে। শুক্রবার সেরা 4-এর লড়াইয়ে টিকে থাকার ম্যাচে ঢাকা ক্যাপিটালসের মুখোমুখি হবে রংপুর। মিরপুরে ভালো উইকেটের প্রত্যাশা ফাহিমের। তামিম হোসেন, সময় সংবাদ। মাত্র 4 বছরের ব্যবধানে আবারও ফিফা বিশ্বকাপ ট্রফি দেখার সুযোগ পেলেন বাংলাদেশের ফুটবল ভক্তরা। তবে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এবারের আয়োজন ছিল বেশ সীমিত। আমন্ত্রিত অতিথিরা এই ট্রফি দেখার সুযোগ পেলেও বঞ্চিত হয়েছেন সাধারণ দর্শকরা। এমনকি সম্পৃক্ত করা সম্ভব হয়নি যুব ফুটবলারদের। সময় স্বল্পতা আর পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের পরিকল্পনায় না থাকার জন্যই এমন হয়েছে বলে জানিয়েছে বাফুফে। এই বিশ্বকাপ ট্রফির জন্যই কদিন বাদে লড়াই নামবেন লিওনেল মেসি, রোনালদো, এমবাপেরা। বিশ্বের কোটি ভক্তরা বুঁদ হয়ে থাকবেন ফুটবল মহারণে। তার আগে নিঃশ্বাস দূরত্ব থেকে স্বপ্নিল এই শিরোপার সৌন্দর্য উপভোগের সুযোগ। সেই দিক থেকে ভাগ্যবানী বলতে হয় লাল সবুজ ফুটবল ভক্তদের। বিশ্বকাপ খেলুড়ে দেশ না হয়েও মাত্র 4 বছর ব্যবধানে আবারও ফুটবল দুনিয়ার সবচাইতে আকাঙ্ক্ষিত ট্রফি বাংলাদেশে। তবে এবার স্বল্প পরিসরে। একদিনের কথা বলা হলেও বাংলাদেশে বিশ্বকাপ ট্রফি ট্যুর মাত্র 14 ঘন্টার। যারা সুযোগ পেয়েছেন দেখার, এখনই থ্রিল অনুভব করছেন মাঠের লড়াইয়ের। সবারই আমারও একটা উইশ ছিল ট্রফির কাছে, যে বললাম যে এটা যদি কখনো যদি আমাদের ঘরে আসে তাহলে ভালো লাগবে। আমি আসলে প্রত্যাশা এটা নিয়ে আসছি যে যেহেতু দেখে যাচ্ছি ব্রাজিলই শিওর ওয়ার্ল্ড কাপটা জিতবে। ফুল টিম ব্যালেন্স তো আশা করা যায় এবার আমরা আবার ফাইনালে দেখা হবে। নির্ধারিত ভেন্যুতে ট্রফি ট্যুরের প্রথম সেগমেন্ট ছিল বাফুফের জন্য বরাদ্দ। এরপর সুযোগ আসে সাধারণ দর্শকের। এর মাঝে মিডিয়া সেশন থাকলেও গণমাধ্যম কর্মীদের কেবল সুযোগ দেওয়া হয়েছে ছবি তোলার। ট্রফির সঙ্গে গিলবার্তো সিলভার মতো বিশ্বকাপ জয়ী ফুটবলার এলেও ছিল না কোনো প্রশ্ন উত্তর পর্ব। প্রত্যেকটা প্লেয়ার যেন এই ট্রফিটার সম্মুখ হয়। এই ট্রফিটা দেখলে আসলে সত্যিই ভিতর থেকে অনুভূতি কাজ করে যে এই ট্রফিটার জন্য আমরা লড়বো। আরো মার্চ পিপল দেখার একটা সুযোগ করে দিত, তাহলে হয়তো জিনিসটা আরো ভালো হতো, আবার আমাদের ফুটবল গণজাগরণের জন্য আরো একটু ভালো হতো। বেশি আনন্দিত যে 30টা দেশের মধ্যে আমাদের দেশে কাপটা আসছে, যদিও স্বল্প সময়ের জন্য আসছে। এই বিশ্বকাপ ট্রফি অনুপ্রেরণার, যা দেখার সুযোগ পেলে নিশ্চিতভাবে অনুপ্রাণিত হতেন দেশের ফুটবলের আগামীর প্রজন্ম। অথচ তাদের কোনো এঙ্গেজমেন্টই ছিল না এই ট্রফি ট্যুরে। সময় স্বল্পতা আর পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের পরিকল্পনায় না থাকার জন্যই তাদের সম্পৃক্ত করা যায়নি বলে জানিয়েছে বাফুফে। এই ট্রফি ভিউইং একটা প্রোটোকল আছে, ওই প্রোটোকলের একটা সিস্টেম আছে, কতক্ষণ কতজন যাবে, কয়টা সিঙ্গেল ছবি উঠবে, কয়টা গ্রুপ ছবি উঠবে, সবগুলো একটা বাধা আছে। সো ওইটাকে ক্যালকুলেট করে দ্যাট দ্য ম্যাক্সিমাম দে কুড ডু সেটা করেছে। সো সব কিছু মিলিয়ে দিস ইজ দ্য বেস্ট দে কুড ডু, বাট ডেফিনেটলি আক্ষেপ রয়ে গেছে, কোনো সন্দেহ নাই। এর আগে সকালে ভারত থেকে বিশ্বকাপ ট্রফি এসে পৌঁছায় বাংলাদেশে। কড়া নিরাপত্তায় শাহজালাল বিমানবন্দর থেকে নিয়ে আসা হয় ভেন্যুতে। যেই ট্রফিটা পেলে লিওনেল মেসি, মারাদোনারা স্পর্শ করেছেন, সেই ট্রফিটাই বাংলাদেশে। এর সাক্ষী হতে অধীর আগ্রহে অপেক্ষা করেছে হাজারো ফুটবল প্রেমী। কারণ বিশ্বকাপ বাঙালিদের কাছে সবসময় বাড়তি উন্মাদনার, বাড়তি আবেগের। এখনও হাতে 5 মাসের মতো সময় রয়েছে। তবে এই ট্রফি ট্যুরের মধ্য দিয়ে বলা যেতে পারে আনুষ্ঠানিকভাবে বাঙালির বিশ্বকাপ উন্মাদনাটা কিন্তু শুরু হয়ে গেল। এস.এম. ইকবাল, সময় সংবাদ, ঢাকা। বিশ্বকাপের অরিজিনাল ট্রফি কাছে থেকে দেখতে পারা যে কোনো জাতির জন্য অনুপ্রেরণাদায়ক। এর মধ্য দিয়ে তরুণদের মাঝে স্বপ্নের ট্রফি জয়ের ক্ষুধা বাড়বে, এমনটা জানিয়েছেন ব্রাজিলের বিশ্বকাপ জয়ী তারকা গিলবার্তো সিলভা। বিশ্বকাপ ট্রফি নিয়ে বিশ্ব ভ্রমণের সুযোগ পাওয়ায় ফিফা সভাপতিকে ধন্যবাদ জানান তিনি। এর মধ্য দিয়ে বিশ্বব্যাপী বিশ্বকাপের উন্মাদনা তৈরি হবে বলেও মত তার। এই একটা ট্রফি জয়ের জন্য কত শত চেষ্টা, যে পথে বাংলাদেশ হয়তো বহু দূর, তবে ভক্তদের তো মন মানে না। 2026 বিশ্বকাপের ট্রফি ট্যুরের অংশ হিসেবে 14 ঘন্টার জন্য বাংলাদেশে বিশ্বকাপ ট্রফি।
150 দিনের এই সফর শুরু হয়েছে সৌদি আরব থেকে। ভারতে 3 দিন কাটিয়ে বাংলাদেশে আসে বিশ্বকাপ ট্রফি, যার সঙ্গে ছিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি গিলবার্তো সিলভা। সকাল 10টায় বাংলাদেশে পা রেখে বিমানবন্দরেই অংশ নেন ছোট্ট এক আনুষ্ঠানিকতায়। সেখানেই ট্রফি ট্যুরের বিষয়ে কথা বলেন গিলবার্তো সিলভা। একটা জাতিকে এই ট্রফি কতটা অনুপ্রাণিত করতে পারেন সেটাই তুলে ধরেন। এটা আমার প্রথম বাংলাদেশ ভ্রমণ। বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে ধন্যবাদ আমাদের হোস্ট করার জন্য। ফিফা সভাপতি জিনিয়ানি ইনফান্তিনোকে ধন্যবাদ এমন একটি সুযোগ করে দেওয়ার জন্য। বিশ্বকাপ ট্রফি সবসময় অনুপ্রেরণার। ট্রফির কাছে দাঁড়াতে পেরেছি, এটাও আমার জন্য অনুপ্রেরণার। এবং সবসময় এই ট্রফির কাছে আসা আমাকে অনুপ্রাণিত করে। তরুণদের মাঝেও ইচ্ছা জাগাবে এই ট্রফির জয়ের। বাংলাদেশ বিশ্বকাপে খেলতে না পারলেও মেগা ইভেন্টের সময় 2 ভাগে বিভক্ত হয়ে যায় গোটা দেশ। ব্রাজিল আর্জেন্টিনার হয়ে গলা ফাটান ভক্তরা। ব্রাজিলিয়ান কিংবদন্তির অবশ্য জানা নেই এসব, তবে এটা ঠিকই জানেন এই ট্রফির সফর বিশ্বকাপের উন্মাদনা বাড়িয়ে দিবে কয়েক গুণ। ফিফা এবং অন্য যারা এই আয়োজনের সঙ্গে জড়িত তাদের আমি ধন্যবাদ জানাই। এটা আমাকে এগিয়ে যেতে অনেক বেশি অনুপ্রেরণা দেয়। এই খেলাটার অ্যাম্বাসেডর হওয়া আমার জন্য অনেক বড় বিষয়। আমার মনে হয় এই আয়োজন সবাইকে অনুপ্রাণিত করবে। এর মধ্য দিয়ে বিশ্বব্যাপী উন্মাদনা তৈরি হবে, তরুণ ফুটবলারদের উৎসাহিত করবে। ফিফা বিশ্বকাপ ট্রফির এই সফর 30টি দেশের 70টি শহর ঘুরে যাবে বিশ্বকাপের স্বাগতিক মেক্সিকোতে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। প্রথমবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতে মোটা অঙ্কের অর্থ পেল ফরাসি জায়ান্ট প্যারিস সেন্ট জার্মেই। এক আসরেই 2058 কোটি টাকা পাবে ক্লাবটি। রানার্স আপ হওয়া ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান পাচ্ছে 1948 কোটি টাকা। এছাড়াও গ্রুপ পর্ব থেকে সেমিফাইনাল পর্যন্ত খেলা প্রতিটি দলই পাবে বড় অর্থ পুরস্কার। উয়েফার দ্বিতীয় স্তরের প্রতিযোগিতা ইউরোপা লিগের চ্যাম্পিয়ন টটেনহাম পেয়েছে $47.8 মিলিয়ন, আর রানার্স আপ ম্যানচেস্টার ইউনাইটেডের ঝুলিতে গেছে $41.9 মিলিয়ন। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতে ফরাসিদের পূরণ হয়েছে দীর্ঘদিনের স্বপ্ন। মেসি এমবাপেদের নিয়েও যা হয়নি তা হয়েছে দেমবেলেদের হাত ধরে। প্যারিস সেন্ট জার্মেই প্রথমবার জিতে নিয়েছে চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি। স্বপ্ন পূরণের সঙ্গে আর্থিকভাবেও ব্যাপক লাভবান হয়েছে পিএসজি। তবে এই ট্রফি জিততে কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে হয়েছিল তাদের। এই প্রতিযোগিতায় দল বেড়ে গেল আসরে প্রথমবার অংশ নেয় 36 ক্লাব। নতুন ফরম্যাটে প্রাইজ মানিও বাড়ায় উয়েফা। নতুন ফরম্যাটের চ্যাম্পিয়ন্স লিগের মোট প্রাইজ মানি ধরা হয়েছিল $2.47 বিলিয়ন, যা আগের চেয়ে $466 মিলিয়ন বেশি। ফলে চ্যাম্পিয়ন পিএসজি সব মিলিয়ে পেয়েছে $168 মিলিয়ন বা 2058 কোটি 30 লাখ টাকা। স্বাভাবিকভাবেই আয়ের দিক থেকে সবার উপরে অবস্থান শিরোপাধারী দলটির। 2024-25 মৌসুমে প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে জানা গেছে সব তথ্য। উয়েফার কাছ থেকে অর্থ লাভে 2 নম্বরে অবস্থান রানার্স আপ ইন্টার মিলানের। তারা পাচ্ছে $159 মিলিয়ন, যা 1948 কোটি টাকা। এছাড়াও 7টি দল ন্যূনতম $116 মিলিয়ন করে পাবে। ইউরোপ সেরার মঞ্চে সর্বোচ্চ 15 বারের শিরোপাধারী রিয়াল মাদ্রিদ পেয়েছে $119 মিলিয়ন, যা 2024 মৌসুমে চ্যাম্পিয়ন হওয়ার পর পাওয়া অর্থের চেয়ে $37 মিলিয়ন কম। ইংলিশ ক্লাবগুলোর মধ্যে ম্যানচেস্টার সিটি সর্বনিম্ন অর্থ পেয়েছে ইউসিএল থেকে। সাবেক এই ইংলিশ চ্যাম্পিয়নদের আয় $88.5 মিলিয়ন। রিয়াল মাদ্রিদের কাছে হেরে প্লে অফ থেকেই বিদায় নেয় পেপ গার্দিওলার দলটি। এছাড়াও ইউসিএল থেকে সর্বনিম্ন আয় স্লোভাকিয়ার ক্লাব ব্রাতিস্লাভার। অন্যদিকে উয়েফার দ্বিতীয় স্তরের প্রতিযোগিতায় ইউরোপা লিগের চ্যাম্পিয়ন টটেনহাম $47.8 মিলিয়ন, রানার্স আপ ম্যানচেস্টার ইউনাইটেড পেয়েছে $41.9 মিলিয়ন। ইউনাইটেড চলমান মৌসুমে উয়েফার কাছ থেকে কিছুই পাবে না, কারণ এবার তারা কোনো প্রতিযোগিতাতেই নেই। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। ময়মনসিংহের ফুলবাড়িয়ায় অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহ্যবাহী হুমগুটি খেলার 267তম আসর, যেখানে প্রায় 1 মণ ওজনের বল নিয়ে চলে কাড়াকাড়ি। আর খেলা দেখতে ঢল নামে হাজারো মানুষের। গগন পণ্ডিতের ছবিতে উবায়দুল হকের রিপোর্ট। পৌষের শেষ বিকেল ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার লক্ষ্মীপুর বড়ই আটা বন্ধ মাঠে মানুষের ঢল।
পিতলের তৈরি প্রায় 1 মণ ওজনের গোলাকার বলের দখল নিতে চলছে কাড়াকাড়ি। এই বলটির নাম গুটি। গুটিটি যেদিকে যাচ্ছে তার পেছন পেছন ছুটছে হাজারো মানুষ। আজব এ খেলায় নেই কোনো রেফারি, নেই নির্দিষ্ট কোনো দল কিংবা খেলোয়াড়। তবুও মানুষের ঢল দেখতেই যেন হাজির শিশু থেকে বৃদ্ধ, নানা শ্রেণী পেশার মানুষ। যে দলে ঢাকায় নিতে পারে সেই দলের জিতে যায়। এই খেলাটা অনেক মজার খেলা, যারা খেলে তারা বুঝে। আমার দাদা খেলছে, আমার বাহারা খেলছে, আমার বড় বাহারা খেলছে, আমরা ভোলা বান্ডাও খেলবো। এটা আমরা চাই এই খেলা যেন সব সময় এভাবেই চলমান থাকে। মুক্তাগাছার জমিদার শশীকান্ত আচার্যের সাথে ত্রিশালের জমিদার হেমচন্দ্র রায়ের জমির পরিমাপ নিয়ে সৃষ্ট বিরোধ মীমাংসা করতে প্রজাদের শক্তি পরীক্ষায় চালু হওয়া এই খেলা যুগের পর যুগ চলে আসছে স্বমহিমায়। এবারও একই স্থান ও একই সময়ে অনুষ্ঠিত হলো হোমগুটি খেলার 267তম আসর। এই খেলাকে কেন্দ্র করে স্থানীয় লক্ষ্মীপুর, দেওখোলা, 10 মাইল সহ আশেপাশের গ্রামগুলোতে চলে উৎসবের আমেজ। এই দিনটা তো আসলে ঈদের দিনের মতো আমাদের ঐতিহ্যবাহী 266 বছরের খেলা। এটা আগে বাবা নিয়ে আসতো, পুকুর বাড়ি আসতাম, মাইসা দেখতাম। খেলাটা দেখতে দূর দূরান্তে 5-7টা থানার লোক একত্রিত হয়। হোমগুটি খেলাকে ঘিরে বসে গ্রামীণ মেলাও, যেখানে শিশুদের খেলনা ও খাবারের দোকানগুলোতে ছিল উপচে পড়া ভিড়। সময় বদলায়, প্রজন্ম বদলায়, তবুও ফুলবাড়িয়ার মানুষ ধরে রেখেছে শেকরের এই শক্ত ঐতিহ্য। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পোস্টাল ব্যালট নিয়ে বিতর্ক চরমে, পুনরায় ছাপিয়ে সংশোধন চায় বিএনপি। ভিডিও ভাইরাল নিয়ে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান, তদন্তের আশ্বাস ইসির। নির্বাচনে আসন বন্টনে 11 দলের জটিলতা, জোটের প্রার্থী তালিকা ঘোষণা স্থগিত, দ্রুতই সমঝোতার আশা জামায়াত ও ইসলামী আন্দোলনের। সংসদ নির্বাচনে ঠিকমতো প্রার্থী দিতে পারেনি নতুন দলগুলো। গণ অভ্যুত্থান পরবর্তী নিবন্ধিতরা আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ, মত বিশ্লেষকদের। পর্যবেক্ষণে রাখার তাগিদ। হাতি হত্যায় অভিযুক্ত ফয়সাল পালানোর সব পথ তৈরি করেছিল আগে। পরিবারের ভরণ পোষণে কিনেছিল 65 লাখ টাকার সঞ্চয়পত্র। ডিবির জিজ্ঞাসাবাদে স্ত্রীর স্বীকারোক্তি। এবং বাংলাদেশ সহ 75টি দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের। 21 জানুয়ারি কার্যকর। সরকারি সুবিধার উপর নির্ভরশীলতা ঠেকাতে পদক্ষেপ। এ ছিল ভোরের সময়ে। সকালের সময়ে সঙ্গে থাকবেন সহকর্মী আলিশা ইসলাম। ধন্যবাদ মারিহা। সকালের সময় নিয়ে আসি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।